আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি পড়ালেখার আজকের এই লাইভ সেশনে। আজকে আমরা অর্থনৈতিক পথপথের অর্থাৎ ইকোনমিক্স ফার্স্ট পেপারের কোটি টাকার সাজেশন ক্লাসে চলে এসেছি, তোমাদের সেই প্রতীক্ষিত কোটি টাকার সাজেশন ক্লাসে। সো আমি তোমাদেরকে আজকে একটু বলে দিই শুরুতে যে আমরা এখানে বেশি কিছু পড়বো না আজকে। জাস্ট তোমাদেরকে আমি পড়াবো যেটা, সেটা হচ্ছে এখানে আমি তোমাদের জন্য স্লাইড রেডি করেছি। 31টা স্লাইড আছে এখানে, হ্যাঁ, টোটাল 31টা স্লাইড আছে। সো এই 31টা স্লাইড তুমি যদি এখানে যে কোয়েশ্চেনগুলো আমি দিয়েছি বা যেই প্রবলেমগুলো আমি দিয়েছি বা যেভাবে যে বিষয়গুলো আমি লিখেছি, এগুলো তোমরা যদি একটু সলভ করে যেতে পারো, তাহলে আশা করছি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। এইচএসসি এই যে তোমাদের যে পরশুদিন যে পরীক্ষা হবে, সেই পরীক্ষাতে ইনশাআল্লাহ 19 তারিখের পরীক্ষাতে তোমরা অনেক বেশি ভালো রেজাল্ট করতে পারবে বা অনেক বেশি তোমরা লিখতে পারবে, ভালো লিখতে পারবে। সো আমাদের 70 নম্বরের প্রস্তুতি হয়ে যাবে যে একটা ক্লাসে, আজকের এই একটা ক্লাসে তোমাদের 70 নম্বরের প্রস্তুতি হয়ে যাবে, জাস্ট একটা ক্লাসে। সেটা হচ্ছে আমাদের 70 নম্বরের প্রস্তুতি একটা ক্লাসে হয়ে যাবে। তো আমরা একটু সবাই, হ্যাঁ, আমরা যারা আছি আর কি, আমরা একটু সবাই আমাকে ঠিক মতো শুনতে দেখতে পাচ্ছি কিনা জানাবা, এবং ক্লাসটা একটু তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু শেয়ার মেনশন করে দিবা, যাতে তারাও আমাদের সাথে যুক্ত হতে পারে আজকের এই ক্লাসে। হ্যাঁ, তো আমরা মেইনলি আজকে তাহলে কি বলছি, জাস্ট আমি তোমাদেরকে যেটা পড়াবো আজকে, শুধু আমি 31টা স্লাইড তোমাদেরকে দেখাই দিব। এই স্লাইড গুলো অনেক গুরুত্বপূর্ণ, কারণ একটা স্লাইডের মধ্যে আমি বেশি কিছু লিখি নাই, একদম ছোট ছোট স্লাইডের মধ্যে লেখা লেখা সবকিছু কম কম, কিন্তু প্রত্যেকটা জিনিস গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এবং এই 31টা স্লাইড তুমি যদি মানে দেখে যেতে পারো ভালো করে, এখানে যে প্রশ্নগুলো আমি দিয়েছি সেগুলো যদি সলভ করতে পারো, তোমার ইনশাআল্লাহ আগামী পরশু দিনের পরীক্ষায় যে 70 নম্বরের প্রস্তুতি আমরা যদি বলি, আমাদের যে এমসিকিউ তে যে 70 নম্বরের প্রস্তুতি, হ্যাঁ, ওকে, আমরা যেটা বলছিলাম আমাদের যে 70 নম্বরের প্রস্তুতি, সেই 70 নম্বরের প্রস্তুতি কিন্তু খুব ইজিলি হয়ে যাবে। হ্যাঁ, সো 70 মার্কসের আমাদের প্রিপারেশন হবে আজকের এই একটা ক্লাসে। আমরা কি সবাই ঠিকমতো দেখতে শুনতে পাচ্ছি? আশা করি সবাই ঠিকমতো দেখতে শুনতে পাচ্ছো। সঞ্জু আছে আমাদের সাথে, সালাম দিয়েছে আমাদের সাথে। আমাদের সাথে সকিনা নাকি সাকিনা, আচ্ছা, আক্তারা আছে, সালাম দিয়েছে। তারপর হচ্ছে যাই, আচ্ছা, নাম পড়তে পারেন, উপরে চলে গেছে। ঐশী আছে, নমস্কার স্যার। ওকে, নমস্কার। একটু সবাই ক্লাসটা একটু, হ্যাঁ, একটু সবাই কষ্ট করে ক্লাসটা একটু শেয়ার করে দিবা, কেমন? আমরা দেখতে চাই আজকে সর্বোচ্চ সংখ্যক আমাদের ক্লাসে উপস্থিত আজকে দেখতে চাই। তো একটু সবাই সেটা একটু করো, ঠিক আছে? বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু শেয়ার মেনশন করে দিবা আর কি, ঠিক আছে? সো আমরা এখনই আমাদের ক্লাস শুরু করে দেবো ইনশাআল্লাহ 2-1 মিনিটের মধ্যেই। তো সবাই একটু শেয়ার করে দিও, হ্যাঁ, সবাই একটু যারা আছো একটু ক্লাসে শেয়ার করে দিবে, একটু কষ্ট করে, একটু কষ্ট হলেও ভাইয়া শেয়ার করে দিবা। হ্যাঁ, রিয়াজ আছে, সালাম দিয়েছে। তারপর হচ্ছে আমাদের সাথে রয়েছে নুসরাত জাহান, সালাম দিয়েছে। মাহি আছে, সরি মনি আছে। সাবিনা মনি আছে, ওকে, সালাম দিয়েছে। সুমন আহমেদ আছে, সালাম দিয়েছে। তারপর হচ্ছে রিমা আছে আমাদের সাথে, সালাম দিয়েছে। আমাদের সাথে শফিকুল রহমান আছে, ওকে, আমাদের সাথে আচ্ছা, উপরে চলে গিয়েছে। তারপর হচ্ছে উর্মি আছে, সালাম দিয়েছে, ওকে। মেঘলা বৃষ্টি আমাদের সাথে রয়েছে, শেয়ার ডান, থ্যাংক ইউ। সবাই একটু শেয়ার করে, হ্যাঁ, সবাই একটু করে শেয়ার করে দাও, ঠিক আছে? সবাই একটু শেয়ার করে, একটু শেয়ার ডান লিখো সবাই কমেন্ট বক্সে। সবাই একটু শেয়ার করে, সবাই একটু শেয়ার ডান লিখবো কমেন্ট বক্সে, আমরা একটু সবাইকে শেয়ার করে দিই আর কি। হ্যাঁ, শাকিল আছে আমাদের সাথে, ভাইয়া এসএসসি 25 কেন দেওয়া হয়েছে? এসএসসি 25-এর জন্যই তো আমাদের এই ক্লাসটা, হ্যাঁ, মেগা ম্যারাথন ক্লাস, যেখানে আমরা 25-এর শিক্ষার্থী মানে যারা পরশুদিন পরীক্ষা তাদের জন্য তো মেইনলি এটা। হ্যাঁ, 26-এ যারা আছো তোমাদের তো এটা করলে ভালো, তুমি যদি 26-এর শিক্ষার্থী হও তো তুমি যদি করতে পারো তাহলে তো এটা খারাপ না, খারাপ কিছু তো নাই, হ্যাঁ, করতে পারো। তবে মেইনলি এটা হচ্ছে 25-এর যারা শিক্ষার্থী তাদের জন্য, কেমন? তারপর হচ্ছে এমডি ডিন আছে, সালাম দিয়েছে, ওকে। মাস মাসবাউল করিম আছে, ওকে, সালাম দিয়েছে। এত কঠিন কঠিন নাম কেমন রাখো তোমরা? ইসরাত জাহান আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। নুরুল ইসলাম আছে, কেমন আছেন ভাইয়া? ভালো আছে আলহামদুলিল্লাহ। মো বলেছে ভাইয়া শুরু করে দেন। হ্যাঁ, শুরু করে দিচ্ছি, একটু সবাই শেয়ার করে দিও। হ্যাঁ, আমরা এখনই শুরু করে দিচ্ছি ভাইয়া, এখনই শুরু করে দিচ্ছি। একটু আমি কয়জন আছে লাইভে দেখতে পাচ্ছি না, বুঝছো, একটু প্রবলেম পড়ে গেছি। একটু আমরা বলো তো কয়জন আছে লাইভে?
তোমরা কয়জন আছো লাইভে? এই যে কোটি টাকার সাজেশন ক্লাস, এটা কি কম কম মানুষে করলে হবে? সবাই করা দরকার, সবার করা দরকার না? কয়জন আছি লাইভে আমরা? আমি দেখতে পাচ্ছি না কয়জন আছি। একটু সবাই একটু আমাকে একটু জানো কয়জন আছে একটু কমেন্ট বক্সে। আমরা দেখা যাচ্ছে না এখানে কয়জন আছি, একটু শেয়ার করে দিও। হ্যাঁ, সবাই যারা আছে একটু শেয়ার করে দিও, কষ্ট করে লাইভটা একটু কষ্ট করে শেয়ার করে দিও। 517 জন আছি, ওকে। 400, অনেকে 400 বলতেছে, 500 বলতেছে, 518 জন, ওকে ফাইন। থ্যাংক ইউ, অনেকে যুক্ত হয়ে আছো আজকের এই ক্লাসে। তো আমি তোমাদেরকে বলবো একটু তোমরা কষ্ট হলে একটু ক্লাসটা একটু শেয়ার করে দিও। হ্যাঁ, বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু কষ্ট করে শেয়ার মেনশন করে দাও। আমরা লাইভ ক্লাসের দিকে আগাচ্ছি, যেহেতু তোমাদের সময় নাই। পরশু দিনে তোমাদের কয়জন আছে দেখতে পাচ্ছি না, এখানে দেখা যাচ্ছে না। অন্য একটা ফোন দাও তো আমাকে। আচ্ছা, আমরা যেহেতু তোমাদের পরশু দিনই পরীক্ষা, সো বেশি সময় নষ্ট করবো না। আমি আর 1 মিনিট সময় দিচ্ছি, একটু সবাই শেয়ার করে দিও। 500+ শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত আছো। তো সবাই যদি চায় একটু সহৃদয়বান যদি হই সবাই, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা দেখো আমরা 500 জন ক্লাস করতেছি, কিন্তু শেয়ার করছি মাত্র 44 জন। হ্যাঁ, একটু শেয়ার করে দিও। আমি একটু প্রথমে প্যারা দিচ্ছি আর কি তোমাদেরকে, যাতে আসলে এই যে কোটি টাকার সাজেশন, তোমরা 500 জন করলে হবে, এখানে 5000 স্টুডেন্ট হইতে হবে, তখন তো এটা মানে সবাই একদম আমাদের এই যে কষ্টটা, আমাদের কষ্টটা সেটা কাজে দিবে। হ্যাঁ, সো সবাইকে একটু শেয়ার করে দাও। হ্যাঁ, শুরু করে দিচ্ছি ভাইয়া, শুরু করে দিচ্ছি। ওকে, শুরু করে দিচ্ছি, একটু সবাই শেয়ার করে দাও। 500 জন আছে, আমরা 1 মিনিট চাইলে কিন্তু 1 সেকেন্ডের মধ্যে সবাই 500টা শেয়ার করলে কিন্তু এখানে 1000 শিক্ষার্থী এখনই যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, এখানে 1000 শিক্ষার্থী এখনই যুক্ত হয়ে যাবে। হ্যাঁ, যাচ্ছে না, যে যাচ্ছে না কেন? ওকে, আমরা শুরু করে দিচ্ছি। হ্যাঁ, শুরু করে দিচ্ছি, সবাই 1 মিনিট জাস্ট। আমি লাস্ট 10 সেকেন্ড সময় নিচ্ছি। একটু সবাই শেয়ার করে দাও একবার। হ্যাঁ, পিডিএফ দেওয়া হবে উপরে একটা, আমাদের এই ক্লাসের উপরে একটা গ্রুপের লিংক আছে। যারা আমাদের আগে নোট শেয়ার গ্রুপে নাই, যারা আগে নোট শেয়ার 5টা গ্রুপ ছিল, সেই গ্রুপে যারা আছে তাদের অ্যাড হওয়া দরকার নেই, যারা অ্যাড নাই তারা অ্যাড হবা। এই সাজেশনটা তোমরা সেখানে পেয়ে যাবা। কেমন? আমি শুরু করে দিচ্ছি। ইস্যু বলছে আপনি আমার কমেন্ট দেখেন না কেন ভাই? হ্যাঁ, দেখতেছি, সবার কমেন্ট দেখতেছি। হ্যাঁ, তাহলে চলো আমরা শুরু করি আজকের আমাদের ক্লাস। সো আমরা প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে অর্থনীতি। আমরা জানি আমাদের টোটাল 6টা অধ্যায় আছে। আমি একটু লিখে দিই ফার্স্টে যে কোন অধ্যায় থেকে কয়টা সিকিউ আসবে। আমাদের অধ্যায় নাম্বার 1, হ্যাঁ, অধ্যায় 1 থেকে আমাদের যে সিকিউ আসার সম্ভাবনা আছে, অধ্যায় 1 থেকে আমাদের সিকিউ আসবে মিনিমাম একটা। আমি একটু লিখে দিই এখানে, অধ্যায় 1, অধ্যায় নাম্বার 1, এখান থেকে আমাদের সিকিউ আসার সম্ভাবনা আছে একটা। হ্যাঁ, মানে ভাগ্য ভালো হলে 2টা আসবে, তবে একটা থাকবে। আর অধ্যায় 2 থেকে আমাদের মিনিমাম 3টা প্রশ্ন আসবে, 3টা মিনিমাম। যদি ভাগ্য ভালো হয় তোমার যদি মানে অনেক ভাগ্য ভালো হয়, তাহলে হয়তো 4টা আসতে পারে এই দ্বিতীয়ত থেকে। থার্ড চ্যাপ্টার থেকে আমাদের প্রশ্ন আসবে মিনিমাম 2টা, ভাগ্য ভালো হলে 3টা আসতে পারে। চতুর্থতা থেকে মিনিমাম 2টা থাকবে, তাহলে কয়টা হলো? 4, 5, 6, 7, 8টা হয়েছে। এরপর নবম অধ্যায় থেকে তোমাদের মিনিমাম একটা প্রশ্ন তো কম্পালসারি থাকবে, ভাগ্য ভালো হলে 2টা। দশম অধ্যায় থেকে তোমাদের একটা প্রশ্ন অবশ্যই থাকবে, তাহলে কয়টা হয়েছে? 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে এখানে 10টা দেখতে পাচ্ছ টোটাল। এখানে যে কোনো একটা অধ্যায় থেকে একটা এক্সট্রা আসতে পারে। আমার মোস্ট প্রবাবলি নবম অধ্যায় থেকে 2টা প্রশ্ন আসতে পারে, আমার মনে হয় আর কি। এটা হইতে পারে, না হইতে পারে। নবম থেকে হয়তো 2টা প্রশ্ন আসতে পারে, অথবা যে কোনো একটা অধ্যায় থেকে একটা এক্সট্রা কোশ্চেন আসবে। দশম অধ্যায় থেকেও আসতে পারে, হ্যাঁ, এরকম আসার সম্ভাবনা আছে। তো আবার প্রথম অধ্যায় থেকেও আসতে পারে। তো সেজন্য বলছি যে টোটাল 11টা প্রশ্ন এভাবে করে আসতে পারে। হ্যাঁ, আচ্ছা, তো আমরা এইভাবে করে আমরা আগাবো। আমি যদি বলি প্রথম যে চ্যাপ্টার আমাদের অর্থনীতি প্রথম পত্রের প্রথম যে অধ্যায়, সে অধ্যায়ের উপর আমি এখানে 3টা স্লাইড করছি, জাস্ট 3টা স্লাইড। একটা স্লাইড এই যে প্রথমে জাস্ট আমি প্রথম পত্রের কি কি বিষয় দেখবা সেটা এখানে আছে 1 নাম্বার স্লাইডে। 2 নাম্বার স্লাইডে হচ্ছে আমরা একটা কোশ্চেন নিয়েছি উৎপাদন সময় রাখাতে, 3 নাম্বার কোশ্চেন এটা, 3 নাম্বার স্লাইড এটা, 4 নাম্বার স্লাইড এটা, 5 নাম্বার স্লাইড এটা। এই 5টা স্লাইডেই প্রথম অধ্যায় শেষ। আমি তোমাদেরকে একটু বোঝাই বলি, শোনো। অর্থনীতি প্রথম অধ্যায় থেকে এই 2টা পয়েন্ট থেকে কোশ্চেন আসবে। একটা হচ্ছে উৎপাদন সীমানা রেখা, আরেকটা হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা। এখান থেকে প্রশ্ন আসবে। যদি ভাগ্য যদি খারাপ হয়, তাহলে তোমার হয়তো আমাদের মৌলিক অর্থনৈতিক সমস্যা যে 3টা আছে সেখান থেকে আসতে পারে, সেটা আমরা এখানে অ্যাড করে দিচ্ছি। যদিও এমনি পয়েন্ট লিখছে এই 2টা। চলো আমরা প্রথমটা দেখি। আমরা এই যে উৎপাদন সীমানা রেখা থেকে কেমনে কোশ্চেন আসবে সেটা আমরা এখন দেখবো, ঠিক আছে।
সো উৎপাদক সমারেখা থেকে যেভাবে কোশ্চেন আসতে পারে এইটুকু, এর বাইরে দিয়ে কোনো কোশ্চেন আসবে না। শোনো কি করবে, পরীক্ষা একটা এরকম সূচি দেওয়া থাকবে, সেখান থেকে প্রথমেই বলবে যে উদ্দীপকের যে সূচি আছে সেখান থেকে উৎপাদক সমারেখা অঙ্কন করো। তোমরা এই উৎপাদক সমারেখা অঙ্কন করতে পারো নাকি আমি দেখাই দিব? তোমরা বলো। তোমরা যদি বলো যে ভাই আমরা পারি না, আমাদের কিছু দেখাই দেন, সলভ করে দেন, আমি সলভ করে দিব সবগুলো কোশ্চেন। আর তোমরা যদি বলো যে না ভাই আমরা পারবো এটা, তাহলে আমি সলভ করবো না, আমি পরেরটা দেখাবো। তোমরা আমাকে বলো। হ্যাঁ, সব পিডিএফ দিব, সব পিডিএফ দিব। এসএস 26-এর ইয়ার ফাইনালে কি আসবে? হ্যাঁ অবশ্যই আসবে। এখন যেভাবে দিয়েছি এভাবে করে আসবে। তোমার কয়টা চ্যাপ্টার আছে সেটা তো তুমি ভালো বুঝতে পারবা, তুমি ভালো জানবা। আমরা একটু ক্লাসটা শেয়ার করে দিব যারা নতুন আসতেছি। হ্যাঁ, তাহলে আমাকে বলো সবাই একটু পারবা কিনা বলো। হ্যাঁ, অনেকে বলছে পারবে, অনেকে বলছে স্যার সব প্রশ্ন করে দেখা, আচ্ছা দেখাই দেন বলতেছে। আচ্ছা পারি তবে দেখাই দেন, আচ্ছা পারি তবে দেখাই দেন ভাইয়া, পারি ভাইয়া তবে একবার দেখিয়ে দেন। আচ্ছা করে দেন স্যার, করে দেন। এটা পারবো স্যার, ওকে পারবো বলছে অনেকে। আচ্ছা তবু আমি একবার একটু দেখাই দিই, জাস্ট একটু দ্রুত করবো আমি আর কি। সো উৎপাদক সমারেখা রাখার জন্য আমাদের দুইটা অক্ষর নিতে হবে। আমরা এই প্রথম কোশ্চেনটা আনসার করতেছি, 1 নাম্বার কোশ্চেনটা আমরা আনসার করতেছি। সো দুইটা অক্ষরের মধ্যে 90 ডিগ্রি করে করবা। আর নিচে হচ্ছে আমাদের থাকবে যে কোনো একটা তুমি দ্রব্য ধর্ম, মনে করো এক্স দ্রব্য আমরা নিচে অক্ষ ধরলাম, তো এখানে এক্স দ্রব্য ধরলাম, আর উপরে আমরা ধরলাম মনে করো ওয়াই দ্রব্য ধরলাম। তুমি যদি চাও যে না ভাইয়া আমি এক্স দ্রব্য উপরে ধরবো, ওয়াই দ্রব্য নিচে ধরবো, তাও কোনো সমস্যা নাই, তুমি ধরতে পারবা। হ্যাঁ, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। তাহলে আমরা এখানে ফার্স্টে এক্স দ্রব্য যেখানে ধরছি সেখানে সংখ্যাগুলো দেখি তাকায়, সর্বনিম্ন 0, সর্বোচ্চ আছে 150। তাহলে আমরা 50 করে ধরি। হ্যাঁ, তাহলে 50, 100, 150 প্রত্যেকটা দ্রুত সমান করে ধরবা। হ্যাঁ, 50, 100, 150। আর উপরের দিকে আমাদের আছে হচ্ছে এখানেও সেম, সর্বোচ্চ 150, সর্বনিম্ন 0। তাহলে এখানে আমরা 50 করে ধরি। তাহলে 50, 100, 150 আমরা ধরবো। এই পাশের গুলো এই পাশের দূরত্ব সমান করতে হবে এবং পার্থক্য সমান হবে, এবং এই পাশের গুলো এই পাশের দূরত্ব আর পার্থক্য সমান হইতে হবে। হ্যাঁ, তাহলে এখানে 150, তবে এখানে যত নিশ্চয় এখানে তত নিতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নাই। তুমি ভূমি অক্ষের সাথে ভূমি অক্ষের সবগুলো সমান, লম্ব অক্ষের সাথে লম্ব অক্ষের দূরত্ব সবগুলো সমান করতে হবে। এই জায়গাগুলোতে তোমরা ভুল করো পরীক্ষা হলে, তাই তোমাকে চিত্রের নাম্বার কম দেয়। তাহলে চলো সব প্রথমে তো আমরা বের করি 0 এর সাথে 150। এই বিন্দুটা অনেকে পারে না। x দ্রব্য শূন্য হলে, এই x দ্রব্য শূন্য হলে y দ্রব্য 150, x দ্রব্য শূন্য হলে y দ্রব্য 150। তাহলে প্রথমে দিতে হবে এখানে x দ্রব্য শূন্য হলে y দ্রব্য 150, তাহলে প্রথমে দিতে হবে এই জায়গাতে। তারপর x দ্রব্য যদি 50 হয় y দ্রব্য 140, x দ্রব্য 50 হলে y দ্রব্য 140, 140 তো এখানে নাই স্যার, কি করব? এই 100 আছে 150 আছে, তাহলে 140 হবে একটু নিচে এই জায়গায় মনে করো। তাহলে এখান থেকে আমরা করলাম, এখান থেকে এটা আমাদের দ্বিতীয় বিন্দু গেল। তারপর আমরা করতে পারি x দ্রব্য যদি 100 হয় y দ্রব্য 100, তাহলে x দ্রব্য 100 হলো y দ্রব্য 100, এটা হচ্ছে তৃতীয় বিন্দু। x দ্রব্য 100 হলো y দ্রব্য 100। আরেকটা শোনো, এই ক্লাসটা আজকের ক্লাসটা একটু লং হবে, যেহেতু আমি একটা ক্লাসে সবগুলো অধ্যায় কভার করব, সো একটু লং হবে, তোমাদেরকে ধৈর্য ধরে থাকতে হবে। এটা ক্লাসটা হয়তো 10টা 11টা 12টা পর্যন্ত হইতে পারে। সো তুমি ধৈর্য ধরে থাকতে পারলে তাহলে তুমি এটার ফল পরশুদিন হলে পাবা, পরীক্ষা হলে পাবা। হ্যাঁ, তো যাদের ধৈর্য নাই তারা এখনই বের হয়ে যেতে পারো, কোনো সমস্যা নাই। তবে আমি বলবো তোমরা ধৈর্য ধরে যারা এখন আছো, যুক্ত আছো, সবাই একদম শেষ পর্যন্ত, শেষ মিনিট পর্যন্ত থাকবা এই ক্লাসে। এটা তোমাদেরকে অনেক বেশি কাজে দিবে। আচ্ছা চলে আসি এরপরে 40, 140 সাথে 50 সম্পর্কে। এদিকে 140, এখানে 50, তাহলে 50 থেকে এদিকে 140 মনে করে এইটুক, তাহলে এখানে ধরলাম। তারপর হচ্ছে 50 সাথে শূন্য হবে, এদিকে 150 হলে এখানে y দেব 0, তাহলে y দেব 0 অবস্থায় x দেব 150, তারপর বিন্দুটা এখানে। এই বিন্দুগুলো আমরা যোগ করে দিলে যে রেখাটা পাবো ফ্রি হ্যান্ডে করো। ফ্রি হ্যান্ড মানে হচ্ছে কোনো স্কেল ইউজ করতে পারবে না, হাত দিয়ে করবা। এখানে কয়েকটা বিন্দু দেওয়া আছে, যেমন এটা হচ্ছে a বিন্দু, b বিন্দু, c বিন্দু, d বিন্দু, e বিন্দু। এই a b c d e এটাকে আমরা বলছি PPC কার্ভ বা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, বা এটাকে PPF ও বলা হয়, প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার বলা হয়। আমরা কয়জন আছি রে ক্লাসে? আমি দেখতে পাচ্ছি না আসলে, এটা অনেক মানে বিরক্ত লাগতেছে। কয়জন ক্লাসে আছে সেটা দেখতে পাচ্ছি না। যারা আছো একটু ক্লাসটা শেয়ার করে দিও, হ্যাঁ, নতুন যারা আছো। ওকে, তাহলে আমরা পিপিসি কার্ভ পেলাম, যেটা হয়ে থাকে সাধারণত মূল বিন্দুর দিকে, এটাকে আমরা বলি মূল দিক কি হয়ে থাকে, মানে অবতল হয়ে থাকে, মূল বিন্দু থেকে কি অবতল। আর এটাকে আমরা বলবো মূল বিন্দু কি হবে, উত্তল। এটা হচ্ছে আইসোকাইন কার্ভ বা সমুৎপাদ রেখা, এটা হচ্ছে মূল বিন্দু থেকে উত্তল হয়ে থাকে। ঠিক আছে, এগুলো আমি বেসিক ক্লাসে পড়াইছি, তবে একবার একটু বলে দিচ্ছি আর কি। আচ্ছা এরপর 2 নাম্বার আসো। আচ্ছা এটা একটু করলে কিন্তু হয়ে যাবে না, এখানে কিন্তু একটু ব্যাখ্যা করতে হবে। ব্যাখ্যা কি? ব্যাখ্যা হচ্ছে আমাদের বলবা চিত্রে ভূমি অক্ষে x দ্রব্য, লম্ব অক্ষে y দ্রব্য ধরে ABCD উৎপাদক সমারেখা অঙ্কন করা হলো। যেখানে আমরা দেখতে পাই, হ্যাঁ,
যেখানে আমরা দেখতে পাই যে x দ্রব্যের উৎপাদন যদি শূন্য হয় y দ্রব্য 150, x দ্রব্য 50 হলে y দ্রব্য 140, x দ্রব্য 140 50 হলে y দ্রব্য যথাক্রমে 150 শূন্য হয়, এবং সেই প্রাপ্ত বিন্দুগুলো হচ্ছে a b c d e। তাহলে এই বিন্দুগুলো যোগ করলে আমরা পাই উৎপাদন সীমারেখা, যেটা মূলবিন্দু কি হয়ে থাকে, মূলবিন্দু থেকে অবতল হয়ে থাকে। জাস্ট এইটুকু বললে হয়ে যাবে। হ্যাঁ, এটা গেল 3 নাম্বার। এরপর বলছে স্যার 1 নাম্বার, 2 নাম্বার বলছে উদ্দীপক আলোকে x দ্রব্য 50 হলে y দ্রব্য 100 অথবা x দ্রব্য 100 হলে y দ্রব্য 130 একক উৎপাদন সম্ভব কিনা যৌক্তিকতা বিশ্লেষণ করো। এখানে এরকম এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এরকম দুইটা বিন্দু বলতে পারে পরীক্ষায়, অথবা যে কোনো একটা বিন্দু বলতে পারে। জাস্ট এটা বললো অথবা জাস্ট এটা বললো, সে বিন্দু উৎপাদন করা যাবে কিনা এটা তোমাকে ব্যাখ্যা করতে বলছে। তাহলে তুমি যেটা করবা, 1 নম্বরে যে চিত্র আঁকছো 2 নম্বরে গিয়ে তুমি সেম চিত্র আবার করবা। 2 নম্বরে গিয়ে তোমাকে সেম চিত্রটা আবার আঁকতে হবে। আচ্ছা, আঁকলা, মনে করো এখানে আমি আঁকছি 2 নম্বর, আবার আঁকার পরে তোমাকে এখন ওই বিন্দুগুলো বের করতে হবে যে এখানে যেগুলো বলছে যে x দ্রব্য যদি 50 হয় y দ্রব্য 100, তাহলে এই x দ্রব্য যদি 50 হয় y দ্রব্য 100, সেই বিন্দুটা কোথায়? এই যে x দ্রব্য 50 হলো y দ্রব্য 100, সেই বিন্দুটা হচ্ছে, আমি একটু অন্য পেন নিচ্ছি, সো আমরা বলতে পারি সেই বিন্দুটা হচ্ছে এখানে। যে x দ্রব্য যদি, কোন কালার নিব, ব্লু দেখা যাবে? দেখা যাবে না, রেড দেখা যেতে পারে আই থিংক। তাহলে দেখো x দ্রব্য 50 হলে y দ্রব্য, x দ্রব্য 50 হলে y দ্রব্য 100, x দ্রব্য 50 হলে y দ্রব্য 100, তাহলে সেই বিন্দুটা হচ্ছে এখানে, এখানে হচ্ছে সেই বিন্দুটা। তাহলে এটার নাম একটা দিলাম a b c d e, যেহেতু আছে এটার নাম f দিলাম, মনে করো f বিন্দু। তাহলে আমরা আগে এই চিত্রে আমি এই বিন্দুটা একটু ব্যাখ্যা করি, তাহলে এই বিন্দু উৎপাদন করা যাবে কিনা। আনসার হচ্ছে এই বিন্দু উৎপাদন করা যাবে, f বিন্দু উৎপাদন করা যাবে, তবে এটার ফলে সম্পদের সর্বোচ্চ ব্যবহার বা সম্পদের সর্বোত্তম ব্যবহার হবে না, বা অপচয়কে নির্দেশ করবে, বা সম্পদের অপূর্ণ নিয়োগকে নির্দেশ করবে। স্যার এটার মানে কি? এটা মানে হচ্ছে এই বিন্দু আমরা উৎপাদন করতে পারবো, কিন্তু এটার ফলে আমাদের যে রিসোর্স গুলো আছে সেগুলো ফুল ব্যবহার হবে না। কেমনে স্যার? আমি যদি বলি x দ্রব্য যদি 50 হয়, তুমি এখানে খেয়াল করো, এই সূত্রের মধ্যে খেয়াল করবা, x দ্রব্য যদি তোমার 50 উৎপাদন করি, y দ্রব্য তখন আমি উৎপাদন করতে পারি 140, কিন্তু বলতেছে y দ্রব্য তুমি 100 করো, x দ্রব্য 50 করলে y দ্রব্য 100 করো, তার মানে আমি যতটুকু উৎপাদন করতে পারতাম তার চেয়ে কম করতে বলতেছে। তার মানে আমাদের কি হচ্ছে? অপচয় হচ্ছে না, আমাদের সম্পদগুলো পর্যাপ্ত কি হচ্ছে না, ব্যবহার হচ্ছে না, এটাকে আমরা অপচয় বলি। অথবা আমরা যদি বলি যে এই বিন্দু উৎপাদনকে আমরা বলতে পারি সম্পদের অপূর্ণ নিয়োগ বা অপচয়কে নির্দেশ করে, আবার এটাকে বেকারত্ব বিন্দু বলা হয়। কেন বেকারত্ব বিন্দু বলা হয় এটাকে? কারণ আমরা যদি উৎপাদন কম করি তাহলে আমাদের লাভ কম হবে, মুনাফা কম হবে, আর মুনাফা কম হলে আমাদের সঞ্চয় কম হয়। একটা দেশের মানুষ যদি উৎপাদন কম করতে পারে, সঞ্চয় কম হবে, সঞ্চয় কম হলে বিনিয়োগ কম হবে, বিনিয়োগ কম হলে নতুন কর্মসংস্থান কম হবে, আর কর্মসংস্থান কম হলে বেকারত্ব দেখা দিবে। তাই এই এফ বিন্দুকে বেকারত্ব বিন্দু বলা যেতে পারে। এরপর আমরা চলে আসি পরবর্তী বিন্দুটা। যদি আমরা বলি এরপরে যে x দ্রব্য যদি 100 হয়, y দ্রব্য 130 করা যাবে কিনা, অর্থাৎ x দ্রব্য 100 হলে y দ্রব্য 130 বলতেছে। তাহলে আমরা বিন্দুটা বের করি, x দ্রব্য 100 হলে y দ্রব্য 130, তাহলে 100 এর সাথে 130, তাহলে 130 কোথায়? সেটা 100, এটা 140, 130 মনে করে এইটুকু। তাহলে বলছে এই বিন্দু উৎপাদন করা যাবে কিনা। আনসার হচ্ছে এটা উৎপাদন সীমারেখার একটা বাইরের বিন্দু। মনে রাখবা এই উৎপাদন সীমারেখা পর্যন্ত আমরা উৎপাদন করতে পারি, এর ভিতরে উৎপাদন করা যাবে, তবে এটা ফলে সম্পদের দক্ষ ব্যবহার হবে না। আর এর বাইরে উৎপাদন করা সম্ভব না, এটাকে আমরা অঅর্জনযোগ্য বা অসম্ভব উৎপাদন বিন্দু বলে থাকি। কারণ একটা দেশের যে রিসোর্স আছে, এই যে আমরা একটা জমিতে উৎপাদন করতেছি দুইটা দ্রব্য, সেটা দ্বারা আসলে সর্বোচ্চ a b c d e এই রেখাটা পর্যন্ত উৎপাদন করা যাবে, এর বাইরে উৎপাদন করা যাবে না। অর্থাৎ এই রেখাটার বাইরে উৎপাদনকে আমরা বলি অঅর্জনযোগ্য বা অসম্ভব উৎপাদন বিন্দু। তুমি খেয়াল করো, x দ্রব্য যদি 100 করো, y দ্রব্য করতে পারবে সর্বোচ্চ 100, কিন্তু বলতেছে তার চেয়ে বেশি করো, 130 করো, তার চেয়ে বেশি করতে বলতেছে। তার মানে অবশ্যই এটা অর্জনযোগ্য বা অসম্ভব উৎপাদন বিন্দু বলে থাকে। তবে এই বিন্দু উৎপাদন করা যেতে পারে যে বিন্দুতে যদি আমাদের কোনো কারণে যে সম্পদ আছে সেই সম্পদ বৃদ্ধি অথবা চলতি প্রযুক্তির বৃদ্ধি হয়, পরিবর্তন হয়, তাহলে যে বিন্দু উৎপাদন করা যেতেও পারে। ক্লিয়ার? তাহলে যে বিন্দু অর্জনযোগ্য অসম্ভব উৎপাদন বিন্দু, তবে কোনো কারণে যদি আমাদের সম্পদ বা আমাদের জমির পরিমাণ যেটা স্থায়ী সম্পদ সেটা যদি পরিবর্তন হয়, অথবা প্রযুক্তি যেটা সেটা যদি পরিবর্তন হয়, তখন হয়তো যে বিন্দু উৎপাদন করা যেতেও পারে, এভাবে আমরা লিখতে পারবো। হ্যাঁ, তো মনে রাখবা উৎপাদন সীমারেখার ভিতর বিন্দু উৎপাদন করা যাবে, তবে এটার ফলে সম্পদের দক্ষ ব্যবহার হবে না। উৎপাদন সীমারেখার বাইরের বিন্দুতে অর্জনযোগ্য। উৎপাদন সীমারেখার উপরের কোনো বিন্দু, উপরের মানে হচ্ছে এখানে, এই যে এখানে এগুলোকে বলা হয় উপরের বিন্দু, এই যে এটা বা এখানে যে কোনো জায়গায় হইতে পারে, এগুলোকে আমরা উপরের বিন্দু বলবো। উপরের জিনিস বাইরে কিন্তু আর্জন্য, উপরের বিন্দু উৎপাদন করা যাবে, এটার ফলে সম্পদের দক্ষ ব্যবহার হবে, আর বাইরের বিন্দু উৎপাদন করা সম্ভব নয়, এটুকু মনে রাখবা।
তারপর দেখো 3 বলছে বলছে প্রাপ্ত উৎপাদন সমন্বয় রেখার প্রেক্ষিতে অর্থনৈতিক সমৃদ্ধি এবং মন্দা কিভাবে নির্দেশ করে ব্যাখ্যা করো। শোনো, আমি যদি বলি যে একটা দেশে উৎপাদন সমন্বয় রেখা আঁকতে বলছে, আঁকার পরে বললো যে এই উৎপাদন সমন্বয় রেখাটার তুমি কেমনে বুঝবা যে অর্থনৈতিক সমৃদ্ধি হচ্ছে বা অর্থনৈতিক মন্দা কেমনে ব্যাখ্যা করতে পারবে উৎপাদন সমন্বয় রেখার মাধ্যমে। মনে রাখবা একটা রেখা, এটা যদি বলে যে আমি যদি বলি এটা একটা হচ্ছে 2025 সালে বাংলাদেশের উৎপাদন সমন্বয় রেখা এটা। এখন আমি যদি বলি 2026 সালে যদি বাংলাদেশের উৎপাদন সমন্বয় রেখা এইদিকে শিফট করে, মানে মূলবিন্দু থেকে আরো দূরে শিফট করে 2026 সালে, তাহলে বুঝবো সেখানে অর্থনৈতিক সমৃদ্ধি হয়েছে। আর যদি 2026 সালে আমাদের উৎপাদন সমন্বয় রেখাটা ভিতরের দিকে চলে আসে, মূলবিন্দু দিকে চলে আসে, তাহলে আমরা বলবো সেখানে অর্থনীতি কি হয়েছে, মন্দা হয়েছে, অর্থনীতি ভালো হয় নাই। বুঝা গেছে? এই জিনিসটা এখানে ব্যাখ্যা করতে বলছে, আর কিছু না। এটা অন্য একটা প্রশ্ন থেকে আমি অ্যাড করছি, মানে এক টাইপের কোশ্চেন, মানে এই সূচি থেকে কি কি প্রশ্ন আসতে পারে সবগুলো এক জায়গায় নিয়ে আসছে। এর বাইরে আর কোনো কোশ্চেন হবে না, এর বাইরে আর কোনো কোশ্চেন হবে না উৎপাদন সমন্বয় রেখা থেকে। হ্যাঁ, এমসিকিউ কোশ্চেন আমরা কালকে থেকে পড়বো, কালকে এমসিকিউ, কালকে আমাদের সকালে 11টা ক্লাস এবং সন্ধ্যা 7টা ক্লাস, 2টা ক্লাস নিব আমরা এমসিকিউ। ওই ক্লাসগুলো করবা, ইনশাআল্লাহ আর কোনো প্রবলেম থাকবে না এমসিকিউ তো। আজকে সিকিউ ক্লাসটা করতেছো, আগামীকালকে আমরা এমসিকিউ ক্লাসটা করব, ইনশাআল্লাহ আর কোনো প্রবলেম থাকবে না। তাহলে এটা গেল। এরপর আসতেছে আমরা ওই যে অর্থনৈতিক ব্যবস্থা, আমরা কি বলছি এই চ্যাপ্টার থেকে দুইটা জায়গায় প্রশ্ন হবে, একটা হচ্ছে মৌলিক অর্থনীতি উৎপাদন সমন্বয় রেখা, দুই নম্বর হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা থেকে। তাহলে অর্থনৈতিক ব্যবস্থা থেকে কেমন কোশ্চেন আসতেছে তোমাদের এটা দেখাই দিই, তাহলে বুঝবা তোমরা। এখানে বলছে সুজন সাহেব এক্স দেশে বেড়াতে গেলেন, তিনি দেখলেন সেখানে শিক্ষা ব্যবস্থা, উৎপাদন ব্যবস্থা, চিকিৎসা সেবা সহ সবকিছু সরকারের উদ্যোগে পরিচালিত হয়। তার মানে এটা কি সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, তাই তো? কিন্তু সুজনের দেশের সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগে খাতের উদ্যোক্তাও আছে, তার মানে এটা হচ্ছে তার পরেরটা কি, পরেরটাকে আমরা বলবো কি মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা, তাই তো? তাহলে এখানে ওয়াই এর দেশের অর্থ ব্যবস্থা কেমন, ওয়াই দেশের অর্থ ব্যবস্থা হচ্ছে সমাজতান্ত্রিক, আর উদ্দীপক উল্লেখিত দুই দেশের মধ্যে অর্থ ব্যবস্থা তুলনামূলক। তার মানে সমাজতান্ত্রিক আর কি মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করতে বলছে। হ্যাঁ, তারপর এখানে বলছে এবং বি দুটি দেশ, এই দেশে অধিকাংশ সম্পদ এবং উৎপাদনের উপকরণগুলোর উপর সরকারি মালিকানা বিরাজ করে এবং উৎপাদন বন্টন সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কেন্দ্রীয় গ্রহণ করে থাকে। অন্যদিকে বি দেশের সুদ মুক্ত হবে। তাহলে এখানে প্রথমে যেটা দেশ, সেই দেশে বলছে কি সবগুলো সরকারি মালিকানায় হয়ে থাকে। হ্যাঁ, তাহলে এটাকে আমরা নির্দেশমূলক অর্থনৈতিক ব্যবস্থা বলতে পারি। অন্যদিকে বিদেশে মুক্তভাবে অর্থনৈতিক ব্যবস্থা পরিচালিত হয়, এদেশে মুক্তভাবে অর্থব্যবস্থা পরিচালিত হয় এবং এদেশের ধনী এবং দরিদ্রের মধ্যে ব্যবধান দূর করার জন্য ধনীদের সম্পদের উপর গরিবের অধিকার প্রতিষ্ঠিত এবং আদায় ব্যবস্থা। তার মানে এটা ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা। তাহলে উপরটা হচ্ছে সমাজতান্ত্রিক, নিচেটা কি হবে, ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা। এদেশে অধিকাংশ সম্পদ এবং সরকার মালিকানা বিদ্যমান করে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই দুটো হবে। তাহলে এখানে বলছে এদেশের অর্থনৈতিক ব্যবস্থা সাথে সংগতিপূর্ণ তা বিশ্লেষণ করতে, তুমি এটা ব্যাখ্যা করবা। হচ্ছে উদ্দীপক আলোকে দেশ দুটির অর্থব্যবস্থার মধ্যে তুলনামূলক আলোচনা করো। তাহলে সমাজতান্ত্রিক আর হচ্ছে কি ইসলামিক অর্থব্যবস্থার মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করবে। এগুলো ভালো বুঝতে পারবা তোমরা, এগুলো তুলনা করতে পারবা বৈশিষ্ট্য। এই যে এই স্লাইডটা দেখি, এই স্লাইডের মধ্যে আমি একটা স্লাইডের মধ্যে তোমাদের প্রত্যেকটা অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো নিয়ে এসেছি। হ্যাঁ, এই বৈশিষ্ট্যগুলো একটু ভালো করে চোখ বলে যাবা, পরীক্ষা এখান থেকে এমসিকিউ সিকিউ অনেক কিছু কমন পাবা। হ্যাঁ, তো শোনো, এখানে একটা বিষয়, সেটা হচ্ছে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে এই যে যেটা হচ্ছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, এটা হচ্ছে প্রধান বৈশিষ্ট্য। হ্যাঁ, এটা আর এখানের মধ্যে মিশ্রের মধ্যেও কিন্তু স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা আছে, এই দেখতে আছে, কিন্তু এটা ক্ষেত্রে প্রধান বৈশিষ্ট্য না। পরীক্ষা যদি আসে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা কোন অর্থব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য, আসতে হবে পুঁজিবাদী বা সমাজতান্ত্রিক। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা মানে হচ্ছে ডিমান্ড এবং সাপ্লাইয়ের মাধ্যমে দাম নির্ধারণ হওয়া, সেটাকে আমরা বলে থাকি স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, মানে দামের উপর কার কোনো হাত নাই। এটাকে অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ অদৃশ্য হাত বা ইনভিজিবল হ্যান্ডের সাথে কি করেছেন, তুলনা করেছেন। আর এই মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা আছে, তবে এখানে অনেক সময় সরকার হস্তক্ষেপ করে। ঠিক আছে, তাই এটা প্রধান বৈশিষ্ট্য না। পরীক্ষা যদি আসে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা কোন অর্থব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য, তখন আসতে হবে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা। ওকে, তাহলে এই বৈশিষ্ট্যগুলো তোমরা একটু ভালো করে দেখে নিবা, তাহলে হবে। এরপর আরেকটা বলছিলাম, ওই যে যদি ভাগ্য খারাপ হয় তাহলে মৌলিক অর্থনৈতিক সমস্যা থেকে প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে। কি উৎপাদন করা হবে এটা আমরা উৎপাদন সমন্বয় রেখার মাধ্যমে সমাধান করতে পারি। কিভাবে উৎপাদন করা হবে এটা আমরা হচ্ছে সমুৎপাদন রেখার মাধ্যমে সমাধান করতে পারি। আর কার জন্য উৎপাদন করা হবে এটা আমরা সমাধান করতে পারি উৎপাদন সমন্বয় রেখার মাধ্যমে, সেম। ঠিক আছে, তো এগুলোর ব্যাখ্যা আমাদের ইজিনিয়াস বইটাও আছে, অথবা আমি যে ক্লাসগুলো নিচ্ছি, ডিটেলস ক্লাস নিচ্ছি, সেগুলোর লিঙ্ক আমি তোমাদেরকে আবার পোস্ট করে দিব। কালকে মনে হয় পরশুদিন আমি পোস্ট করে দিচ্ছি মনে হয়, হ্যাঁ পোস্ট করে দিয়েছি, ওইখানে কমেন্ট বক্সে ছিল, সেখানে আমি ডিটেলস পড়াইছি, সবকিছু একদম সবকিছু পড়াইছি। আমরা কি বুঝছি? ওকে, তাহলে আমাদের প্রথম চ্যাপ্টার এখানেই শেষ।
আমরা চলে আসি দ্বিতীয় অধ্যায়ে। শোনো, দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের বলছি 3টা সিকিউ আসতে পারে, 3টা সিকিউ আসতে পারে। তো 3টা সিকিউর মধ্যে আমি 4টা টপিক দিছি, এই 4টা টপিক থেকে তোমার 3টা সিকিউ আসতে পারে। তোমার যদি ভাগ্য ভালো হয় তাহলে 4টা চলে আসতে পারে, এই 4টা টপিক থেকে 4টা সিকিউ চলে আসতে পারে। প্রথম হচ্ছে উপযোগ থেকে যে প্রশ্নটা আসবে, এই দেখো একটা স্লাইড পড়াবো, এই স্লাইডে যা আছে এখান থেকে উপযোগ থেকে কমন পড়বে ইনশাআল্লাহ। হ্যাঁ, জাস্ট এই স্লাইডটা পড়বা, একটা সিকিউ কমন, দেখছো প্রতিটা স্লাইড একটা সিকিউ কমন এরকম পড়বে, এর বাইরে কিছু আসবে না। এখানে যা আছে উপযোগ থেকে এর বাইরে কিছু আসবে না। হ্যাঁ, কি আছে এখানে একটা সূচি আছে, সূচি থেকে বলছে এই সূচি থেকে মোট উপযোগ রেখা এবং প্রান্তীয় উপযোগ রেখা অঙ্কন কর। তাহলে মোট উপযোগ রেখা এবং প্রান্তীয় রেখা আঁকতে বলছে। এখানে একটা বিষয় বলি, পরীক্ষায় সবসময় হয়তো এরকম মোট উপযোগ প্রান্তীয় দেওয়া থাকবে না, মনে করো মোট উপযোগ দেওয়া আছে, তোমাকে প্রান্তীয় বের করতে বলছে, তারপর রেখা আঁকতে বলছে, এরকম হতে পারে। তাহলে আমি একটু তোমাদেরকে বের করা শিখাই। মোট থেকে প্রান্তীয় কেমনে বের করবে, একদম মুখস্থ করে রাখো। মোট উপযোগ থেকে প্রান্তীয় বের করতে হলে তোমাকে একটার ক্ষেত্রে, একটা উপযোগের ক্ষেত্রে যেটাই মোট উপযোগ সেটাই প্রান্তীয় লিখবা, তারপর এই মোট উপযোগ পার্থক্য লিখে দিবা। 18 থেকে 10 বের করলে হয় 8, 24 থেকে 18 বের করলে হয় 6, 28 থেকে 24 বের করলে 4, 30 থেকে 28 বের করলে 2, 30 থেকে 30 বের করলে 0, 28 থেকে 30 বের করলে -2, এইটুকু। তাহলে মোট উপযোগ থাকলে প্রান্তীয় বের করবা কেমনে, যেটা প্রথমে মোট থাকবে সেটা প্রান্তিক, তারপর মোটের পার্থক্য লিখে দেবা, তাহলে হয়ে যাবে। আবার পরীক্ষা এমন হইতে পারে যে তোমাকে প্রান্তিক গুলো দেওয়া আছে, মোট বের করতে বলছে, তোমাকে প্রান্তিক গুলো দেওয়া আছে, মোট বের করতে হবে। তাহলে সেটা কেমনে করবো, প্রথমে যেটা প্রান্তিক আছে সেটা প্রথমে মোট লিখে দিবা, তারপর ওই মোটের সাথে পরের প্রান্তিকটা যোগ করবা। 10 সাথে 8 যোগ করলে হয় 18, 18 সাথে 6 যোগ করলে হবে 24, 24 সাথে 4 যোগ করলে হবে 28, 28 সাথে 2 যোগ করলে হবে 30, 30 সাথে 0 যোগ করলে হবে 30, 30 সাথে -2 যোগ করলে হবে আবার কি 28, সরি মাইনাস হবে না, জাস্ট 28 হয়ে যাবে। হ্যাঁ, 28 হয়ে যাবে, এটা হচ্ছে आंसर। বুঝা গেছে? তাহলে মোট থাকলে প্রান্তিক, প্রান্তিক থাকলে মোট বের করতে পারবো। ওকে, তাহলে শোনো, তাহলে আমরা মোট থেকে প্রান্তিক, প্রান্তিক থেকে মোট বের করতে জানতে হবে ফার্স্ট অফ অল। ওকে, পারলাম, আমরা করলাম মনে করো। এরপর হচ্ছে আমাদের চিত্র আঁকতে হবে, মোট ও প্রান্তিক রেখা আঁকতে হবে। তোমরা কি পারবা? মোট ও রেখা আঁকতে পারবা, প্রান্তিক রেখা আঁকতে পারবা? বলো তো আমাকে একটু, মোট ও প্রান্তিক রেখা আঁকতে পারবা? মোট ও প্রান্তিক রেখা আঁকতে পারবা? পরীক্ষা যদি আসে জাস্ট মোট ও প্রান্তিক রেখা অঙ্কন করো, মানে এইটা যদি না আসে যে মোট উপযোগ আর প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো চিত্র দিয়ে, হ্যাঁ চিত্রের সাহায্যে, এইটা যদি না বলে, জাস্ট এই চিত্রের সাহায্যে যদি সম্পর্ক ব্যাখ্যা করতে না বলে, তাহলে শুধু তুমি মোট ও প্রান্তিক রেখা আলাদা আলাদা করে দিবা। যেমন মোট ও যদি রেখা আঁকো, তাহলে এখানে আমাদের ভোগের পরিমাণ হবে ভূমি অক্ষে ভোগের পরিমাণ, আর উপর দিকে হবে টিউ মানে মোট উপযোগ। তাহলে তুমি যদি রেখাটা আঁকো, রেখাটা হবে এরকম, যে মোট উপযোগ রেখাটা হবে এরকম, এটা হচ্ছে টোটাল ইউটিলিটি রেখা, একে দিতে হবে তোমাদের। আর মাঝারিটি রেখা যদি আঁকো তাহলে এরকম হবে, মাঝারিটি রেখাটা এরকম হবে। হ্যাঁ, এটা হচ্ছে এমইউ রেখা হবে, ভোগের পরিমাণ এখানে হচ্ছে এমইউ, সো এমইউ রেখাটা এরকম হবে যদি আমাদের কি হয় যে শুধুমাত্র রেখা আঁকতে বলে। আর যদি বলে যে মোট ও প্রান্তিক উপযোগের সম্পর্ক ব্যাখ্যা করো চিত্রের সাহায্যে, তখন তোমাকে একটা চিত্রের মধ্যে দুইটাই করতে হবে, অর্থাৎ তখন এই এমইউটা আলাদা করে না করে এটার মধ্যে তোমাকে এমইউ রেখাটা করতে হবে। তাহলে এমইউ রেখাটা তখন দেখা যাবে এরকম হবে। হ্যাঁ, এমইউ রেখাটা এরকম হবে, অর্থাৎ একটা চিত্রের মধ্যে টি এবং এমইউ আঁকতে হবে। তোমরা এই কথাগুলো বুঝতেছো? তোমরা কয়জন আছো রে ক্লাসে? আমি দেখতে পাচ্ছি না, এটা আসলে খুবই দুঃখজনক আজকে। স্যার একটু আঁকিয়ে দেখিয়ে দেন, এগুলো কি পারবে না তোমরা আঁকতে? আঁকায় দেখা দিতাম। আচ্ছা, দেখা দিচ্ছি, দেখা দিব, একে দেখা দিব। যদি পরীক্ষায় শুধু টিউ আর এমইউ রেখা আঁকতে বলে, তাহলে আলাদা আলাদা করে আঁকবা, এই টিউ রেখা আর এমইউ রেখা। যদি বলে টিউ এবং এমইউর মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো চিত্রের মাধ্যমে, তখন তুমি একটা চিত্রের মধ্যে দুইটা আঁকতে হবে, টিউ রেখাটাও এমইউ রেখাটা আঁকতে হবে, এটা বলতে যাচ্ছিলাম। হ্যাঁ, 800 জন আছি, একটু শেয়ার করে দিও সবাই। আমরা 1000 জনকে আজকে চাইলে পারি না হইতে পারি, কিন্তু আমরা কিন্তু চাইলে আজকে 1000 জন হইতে পারি। জাস্ট একটু করে কি করে দিবা, একটু করে ক্লাসটা একটু শেয়ার করে দিলে কিন্তু হয়। 800 জন যদি 800টা 1 মিনিট একটু কষ্ট করে, স্যার তোমাদের জন্য এত কষ্ট করতেছি, একটা মিনিট একটু শেয়ার করে দেওয়া যায় না? হ্যাঁ, পাও না, একটু পাও না, কোন জায়গায় দেখা যাচ্ছে না? ভিডিও করা একটু চেষ্টা করলে কিন্তু আমরা আজকে 1000 জন হইতে পারি ক্লাসে। হ্যাঁ, একটু সবাই
সহৃদয়বান হও, ঠিক আছে, একটু সবাই শেয়ার করে দাও। একটা শেয়ার আর কিছু না, এত তো কিছু চাচ্ছি না, এত বড় কিছু চাচ্ছি না তো। আচ্ছা আমি কি দেখা দিব, একদম দেখা দিব, চিত্রগুলো এঁকে দেখাবো নাকি তোমরা পারবা? আমি চিত্রগুলোকে এঁকে দেখাবো, একটু বলো তো। আচ্ছা এগুলো কমন, হ্যাঁ শেয়ার করেছো সবাই, অনেক অনেক থ্যাংক ইউ, যারা যারা শেয়ার করছো অনেক অনেক ধন্যবাদ সবাইকে। সালাম দিয়েছে ভাইয়া, আপনার ইউটিউবে দেখে অনেক শিখেছে, ওকে ফাইন। ভাইয়া নেক্সটে যান। আচ্ছা তাহলে আমরা চলে আসি এরপরটাতে, এরপর হচ্ছে 3 নাম্বার বুঝতে। তাহলে আমি আবার বলছি, যখন টিউ আমি আঁকতে বলবে তখন আলাদা করে আঁকবা। এটা যদি হয় তোমার টিউ রেখা, এটা যদি হয় তোমার টিউ রেখা, টোটালিটি রেখা, আর এমইউ রেখাটা হবে এরকম, ঠিক আছে, এমইউ রেখাটা হবে এরকম। আর যদি বলে টিউ আমি এর মধ্যে সম্পূর্ণ ব্যাখ্যা করো দুইটা চিত্র একসাথে করে, তখন তোমাকে টিউ আর এমইউ রেখা এক জায়গায়, এই যে এই চিত্রটা, তখন এখানে আঁকলে হবে না, তখন তোমাকে একই চিত্রের মধ্যে টি এবং এমইউ রেখা আঁকতে হবে। আঁকার পর তুমি ব্যাখ্যা করবা। ব্যাখ্যা কি, আমি তোমাদেরকে ব্যাখ্যাগুলো পড়াইছি আসলে, যে যখন আমরা জানি যে কি হয়, যে মানে শুরুর দিকে কি হয়, যে টিউটা প্রথমে ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়, আর এমইউটা কি পায়, ক্রমান্বয়ে হ্রাস পায়। টিউ যখন সর্বোচ্চ হয়, টিউ যখন সর্বোচ্চ হয়, এমইউ তখন কি হয়, শূন্য হয়। এবং টিউ যখন হ্রাস পাওয়া শুরু করে, এখানে একটু যদিও ইয়া হয়েছে আমারটা, তো টিউ যখন হ্রাস পাওয়া শুরু করে, টিউ যখন হ্রাস টিউ যখন কি হয়, যে হ্রাস পাওয়া শুরু করে, তখন এমইউটা কি হয়ে যায়, ঋণাত্মক হয়ে যায়, ঠিক আছে, এগুলো আমরা পড়াইছিলাম, এগুলো বেসিক ক্লাসে আমি পড়াইছি। তো এখন সেই সময় নাই, তোমাদেরকে আমি যে বেসিকটা পড়াবো সেই সময়টা নাই। আমি যদি সেইগুলো পড়াইতে এখন সময় নষ্ট করে পারি, পুরো চ্যাপ্টারটা বা সবগুলো সব বিষয় আমি একসাথে শেষ করতে পারবো না। হ্যাঁ বোঝা গেছে? আচ্ছা তাহলে তোমরা এটা একটু দেখবা, টিআবিও আমি তোমাদেরকে বেসিক ক্লাসে পড়াইছি, সেগুলো লিঙ্ক আমি আবার দিয়ে দিব, আজকে পোস্ট করে দিব। তিন বলছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির সীমাবদ্ধতা। হ্যাঁ, ক্রমশ প্রান্তিক বিধির সীমাবদ্ধতা কি? এই ক্রমশ প্রান্তিক উপযোগ বিধি মানে কি, যেখানে আমাদের প্রান্তিক উপযোগটা ক্রমান্বয়ে কি পায়, হ্রাস পায়। মানে বিষয়টা হচ্ছে এমন, আমি যদি বলি তোমাকে, আমি এট এ টাইম তোমার কি পছন্দ, তুমি বলতেছো স্যার আমার হচ্ছে অনেক বেশি বিরিয়ানি পছন্দ, বিরিয়ানি খাইতে পছন্দ করে, তোমাকে আমি 1 প্লেট বিরিয়ানি দিলাম, তুমি প্রান্তিক উপযোগ পেয়েছো 10, আরো 1 প্লেট বিরিয়ানি দিলাম, সেখান থেকে তুমি প্রান্তিক উপযোগ পেয়েছো 8, আরো 1 প্লেট বিরিয়ানি দিলাম, 1 প্লেটের পর 1 প্লেট দিচ্ছি, হ্যাঁ, এই সেখান থেকে প্রান্তিক উপযোগ পেয়েছো তুমি 6। এটা কি সত্যি কিনা, যে আমরা যখন এট এ টাইম কোন একটা দ্রব্য ভোগ করতে থাকি, তখন এটার প্রতি আমাদের যে প্রান্তিক উপযোগ সেটা ক্রমান্বয়ে হ্রাস পায়, তাই না? যতই পছন্দের দ্রব্য হোক, তুমি একটা খাওয়ার পর পরটা খেলে তোমার একটু কম ভালো লাগবে, এরপরটা খেলে একটু কম ভালো লাগবে, এরকমই তো হয়, তাই না? তাহলে আমরা যখনই ভোগ করতেছি আমাদের প্রান্তিক উপযোগ কমতেছে, ভোগ করতেছি প্রান্তিক উপযোগ কমতেছে, এই যে কমে যাওয়া প্রান্তিক উপযোগ, এটাকে বলা হয় ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। এটা সীমাবদ্ধতা মানে কি, এটা কোন কোন ক্ষেত্রে কার্যকর হয় না, যেমন ধরো আমরা যে দ্রব্যটা ভোগ করতেছি সেটা যদি অতি ক্ষুদ্র হয়, ছোট হয়, তখন এটা কার্যকর হয় না। যদি শখের দ্রব্য হয় তখন কার্যকর হয় না। যদি দ্রব্যের আমরা যে ভোগ করতেছি তার সময় ব্যবধান বেশি হয়, তখন এটা কার্যকর হয় না, তাই তো? এগুলিতে আমরা বলতেছি। ওকে, তাহলে এখানে পয়েন্টগুলো আছে, তোমাদের ইউনিট বই থাকবে, যাদের ইউনিট বই আছে সেখান থেকে পড়বা, অথবা নিজের যে বই আছে সেই বই থেকে তোমরা এই পয়েন্টটা পড়ে নিবা, যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগের সীমাবদ্ধতাগুলো কি। তাহলে একটা কোশ্চেন আমরা করে ফেলেছি কোন অধ্যায়ের, দ্বিতীয় অধ্যায়ে আমরা একটা কোশ্চেন করে ফেলেছি উপযোগ। এখন আমরা চাহিদার যোগান থেকে আমরা বেসিক চাহিদা যোগান থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো আমরা দেখবো। সবাই একটু এখন বি কেয়ারফুল হবা, এখন একটু সবাই মনোযোগ দিবা, ঠিক আছে, ক্লাসে একটু মনোযোগ দাও। শোনো, আমাদের চাহিদা যোগান থেকে বেসিকলি যেভাবে কোশ্চেন হয়, প্রথমত তোমাকে হয়তো একটা সূচি দেওয়া থাকবে, এটা একটু পরে বলতেছি, হ্যাঁ, আগে বলতেছি একটা সূচি দেওয়া থাকবে, সূচির মধ্যে এরকম দাম দেওয়া থাকবে, চাহিদার পরিমাণ দেওয়া থাকবে, মনে করো এটাই, শুধু এই দুটো দেওয়া আছে, এটা দেওয়া নাই। এই দুটো দিয়ে তোমাকে বললো যে এখান থেকে একটা চাহিদা রেখা অঙ্কন করো। তোমরা কি একটা চাহিদা রেখা অঙ্কন করতে পারবা এখান থেকে? এই যে সূচি একটুক দিছে, শুধু একটুক সূচি, আর দেয় না, এটা দেয় না, যোগানটা দেয় না, শুধু চাহিদা থেকে চাহিদা সূচি রেখা আঁকতে বলতে পারবা? একদম সহজ। নিচে লিখবা, হ্যাঁ, উপরে লিখবা অলওয়েজ দাম, দাম কোথায় থাকবে, অলওয়েজ উপরে হবে, হ্যাঁ, দাম উপরে হবে, আর চাহিদার পরিমাণ ভূমি হবে, ভূমি অক্ষে হবে, চাহিদা যেটাকে আমরা বলি চাহিদার পরিমাণ, জাস্ট আমি শর্টকাট লিখতেছি, সো চাহিদা কিউডি লিখলাম। দাম এখানে 10 20 30 40 আছে, তাহলে এখানে আমি 10 করে ধরি, 10 20 30 40, 10 20 30 40 লিখলাম। আর চাহিদা পরিমাণ আছে 80 160 40, তাহলে এখানে আমরা 20 করে ধরি, তো 20 40 60 80 100, তাহলে 20 40 60 80 100। তাহলে আমরা বিন্দুগুলো এখন বের করে ফেলি। 10 এর সাথে 100, তার মানে এখানে আমাদের দাম যখন 10 তখন আমাদের চাহিদার পরিমাণ 100, তার মানে প্রথম বিন্দু হবে এখানে। তারপর 20 এর সাথে হবে 80,
হ্যাঁ 20 সাথে 80, 30 সাথে হবে 60, এই 30 সাথে হবে আমাদের 60, তারপরে 40 সাথে হবে 40, 40 সাথে হবে 40। এই যে সবগুলো আমরা যোগ করে দিলে যে রেখাটা পাবো এটাকে আমরা বলি ডি প্রাইম বা ডিমান্ড রেখা। হ্যাঁ, তো এই রেখাটা আমরা এখানে বিন্দু দিতে পারি। যদি এখানে বিন্দু দেখা থাকতো সংমিশ্রণ বা বিন্দু, তাহলে মনে করে এ বি সি ডি এরকম বিন্দু থাকতো, বিন্দু লিখে দিতাম। তাহলে চাহিদা রেখা এইভাবে করবো, চাহিদা সূচি থেকে সেম ভাবে আমাদের যদি পরীক্ষা আসে যে মনে করে এখানে জাস্ট সূচির মধ্যে দিলে এইটুকু যে দাম দেওয়া আছে, যোগান দেওয়া আছে, তোমাকে বলছে যোগান রেখা আঁকতে, পারবা না যোগান রেখা আঁকতে? এই বলো তোমরা কি পারবা যোগান রেখা আঁকতে? তোমরা কি যোগান রেখা আঁকতে পারবা? এই নামাজ পড়ার জন্য আমি বিরতি দিব, কেমন? নামাজ পড়ার জন্য আমি বিরতি দিব, ওকে? একটু আমরা টপিকগুলো শেষ করে নামাজ পড়ার জন্য বিরতি দিব আমি। এই যোগানটা পারবা? তাহলে যোগানটা আমি আর করতেছি না। তাহলে যোগান রেখাটা কি হবে? এরকম হবে, সেম। নিচে হবে, উপর হবে দাম, নিচে হবে যোগানের পরিমাণ। সো দাম এখানে 10 20 30 40, তাহলে 10 20 30 40, 10 20 30 40 আছে। আর যোগানের পরিমাণ এখানে আছে 20 40 60 80, তাহলে এখানে 20 20 করে ধরে 20 40 60 80 100, 20 40 60, হ্যাঁ 80 100 আছে। বিন্দুগুলো বের করে ফেলো। 10 এর সাথে 20 এর বিন্দু, 10 এর সাথে 20, তারপর হবে হ্যাঁ 10 সাথে 20, তারপর হচ্ছে 40, তারপর হচ্ছে 60, এরপরটা হচ্ছে 80, 100 আছে 100 নাই। তাহলে এই বিন্দুগুলো আমরা যোগ করে দিব। তাহলে যে রেখাটা সেটা হচ্ছে এস এস প্রাইম বা সাবপ্রাইম রেখা। মনে রাখবা চাহিদা রেখা হয় নিম্নগামী আর যোগান রেখা হয় কি ঊর্ধ্বগামী, এইটুকু। তাহলে সূচি থেকে আশা করি তোমরা চিত্র আঁকতে পারবা। চাহিদা সূচি থেকে, এই সূচি থেকে চাহিদা রেখা, যোগান সূচি থেকে যোগান রেখা। ব্যাখ্যা করবা কি? ব্যাখ্যা সেম, একই জিনিস। ব্যাখ্যাটা সেম ভাবে করতে হয়। কি হবে? যে চিত্রে ভূমি অক্ষে তুমি কি লিখছো, লম্বকে কি তুমি কি দিয়েছো, এটা তোমাকে আগে বলতে হবে। চিত্রে ভূমি অক্ষে চাহিদার পরিমাণ, লম্বকের দাম ধরে ডি প্রাইম চাহিদা রেখা অঙ্কন করা হলো। যেখানে আমরা দেখতে পাই দাম 10 হলে চাহিদা পরিমাণ 100, দাম 20 হলে চাহিদা 80, দাম 60 হলে চাহিদা 60, 30 হলে চাহিদা 40, দাম 40 হলে চাহিদা 40, এবং সে প্রাপ্ত বিন্দুগুলো হচ্ছে এ বি সি ডি। যোগ করলে আমরা ডি প্রাইম বা চাহিদা রেখা আমরা পাই। এইটুক, আর কিছুই না, এইটুক। আমরা কি বুঝছি? তাহলে এইভাবে করে যোগানটাও ব্যাখ্যা করবা। আচ্ছা, তো এখানে এটা গেল। 2 নম্বর বলছে যে চাহিদা বিধির ব্যতিক্রম। আচ্ছা, এটা একটু পরে বলতেছি। আচ্ছা, এগুলো তোমরা পারবা। চাহিদা বিধির ব্যতিক্রম, যোগান বিধির ব্যতিক্রম, এগুলো একটু দেখে নিবা। এগুলো পরীক্ষা আসতেছে, আমি এমনি দিই নাই। এইগুলো ইয়ার কোয়েশ্চেন অ্যানালাইসিস করে কি প্রশ্ন আসতেছে এই চাহিদা এবং যোগান থেকে বেসিক, সেগুলো আমি এখানে অ্যাড করছি, শুধু ওই লাইনটা অ্যাড করছি, বুঝছো? তাহলে এখান থেকে চাহিদা বিধি ব্যতিক্রম, যোগান বিধি ব্যতিক্রমের যে পয়েন্টগুলো আছে সেগুলো একটু ভালো করে সুন্দর করে মুখস্থ করে যাবা, মনে থাকবে। যেগুলো যেগুলো কি বলছি, যেগুলো আমাদের চাহিদা বিধি ব্যতিক্রম, যোগান বিধি ব্যতিক্রমের পয়েন্টগুলো আছে সেগুলো একটু সুন্দর করে কি করবা, সুন্দর করে তোমরা হচ্ছে মানে বাসায় একটু পড়ে যাবা। হ্যাঁ, বাসায় একটু সুন্দর করে পড়ে যাবা, এগুলো ডিটেলস একটু পড়বা। 3 নম্বর বলছে চাহিদা এবং যোগান সূচি হতে সমীকরণ গঠন। আচ্ছা, এটা একটু পরে দেখাচ্ছি, এটা একটু পরে দেখাচ্ছি। হ্যাঁ, সমীকরণ গঠন একটু পরে দেখাচ্ছি। তাহলে আমি তোমাদেরকে বলি কি কি সলভ করছি। আমি একটু সবকিছু ক্লিয়ার করতেছি, শোনো। আমরা এখানে এই স্লাইডের মধ্যে কি ক্লিয়ার করছি অলরেডি, আমরা বলতেছি এটা পারবো, এটা পারবো, এটা আমরা একটু হোল্ডে রাখতেছি, এটা একটু পরে বলতেছি। চাহিদা এবং যোগান সূচি থেকে যোগান রাখা, এটা একটু পরে বলতেছি। আগে আসো, এটা সলভ করে নেই আমরা। হ্যাঁ, এটা একটু সলভ করি আমরা। সমীকরণ দিয়ে দিছে, চাহিদা সমীকরণ আছে, যোগান সমীকরণ আছে। বলছে উদ্দীপক হতে একটি চাহিদা এবং যোগান রেখা অঙ্কন করো। আগে চাহিদাটা চিন্তা করো, মনে করো শুধু চাহিদা সমীকরণ দিছে, যোগানটা দেয় নাই, এটা দেয়ই নাই। হ্যাঁ, এটা দেয়ই নাই, শুধুমাত্র এই চাহিদাটা দিছে, দিয়ে বললো এখান থেকে একটা চাহিদা রেখা অঙ্কন করো। চাহিদা রেখা অঙ্কন করতে হবে, সমীকরণ থেকে চাহিদা রেখা। সূচি থেকে তো আঁকা সহজ, সমীকরণ থেকে আঁকাটা আরো সহজ। একই কথা, সূচি বানাইতে হবে, এখান থেকে একটা সূচি বানাইতে হবে। কেমনে করবো, চলো আমরা করে ফেলি এটা। হ্যাঁ, আমরা একটা করে ফেলি আগে, আমি তোদের দেখাই। এই যে সমীকরণ দেওয়া আছে সেখান থেকে সূচি বানাইতে হবে আগে, তারপর রেখা আঁকবা। সমীকরণ, যে কোনো সমীকরণ থেকে সূচি তোমাকে করতে পারলে তুমি রেখা আঁকতে পারবা। তো সমীকরণ থেকে সূচি করে একদম সহজ। আমাদেরকে যেটা দেওয়া আছে এটা আমি করতেছি, এটা এই যে 1 নাম্বারটা এখানে দেওয়া আছে কিউডি সমান 2045 মাইনাস 5p, এটা আমাদের দেওয়া আছে, বুঝছো? যে চাহিদা পরিমাণ 45 মাইনাস 5p। যে কোনো একটা সমীকরণ থেকে যদি তুমি সূচি করতে চাও তোমাকে দেখতে হবে আগে কোন জিনিসটা স্বাধীন, কোন জিনিসটা অধীন। স্বাধীন চলকের বিভিন্ন মানের জন্য তুমি অধীন চলকের মান বের করবা, মান বের করে তারপর তুমি কি করবা, স্বাধীন চলকের মান বের করে
তুমি অধীন চলকের মানগুলো বের করবা, তারপর তুমি কি করবা, তারপর তুমি একটা সূচি করবা, তারপর তুমি চিত্র করবা। ঠিক আছে? আচ্ছা শোনো, আমরা হচ্ছে কটা বাজছে এখন? 8:15। আর 5 মিনিট পরে ওকে, আমরা এটা একটু বলে ফেলি। দেখো সবাই একটু, আমরা এখানে হচ্ছে দেখতে পাচ্ছি যে কিউডি সমান 45 - 5p। তো এখানে স্বাধীন চলক হচ্ছে পি, মানে দামটা হচ্ছে পি, আর চাহিদার পরিমাণটা হচ্ছে আমাদের মানে এটা হচ্ছে অধীন চলক। পি হচ্ছে স্বাধীন আর চাহিদা হচ্ছে অধীন। কারণ কি বলতো, দামের উপর কিন্তু চাহিদা নির্ভর করে থাকে, তাই না? তো দামের উপর চাহিদা যেহেতু নির্ভর করে থাকে, দামটা স্বাধীন আর এটা অধীন। তাহলে আমরা এই পি এর জন্য, মানে এই পি এর মানের জন্য লিখবা কি, দেওয়া আছে এটা লিখবা, লেখার পর এই প্রশ্নটা লেখার পর দেওয়া আছে লেখার পর লিখবা পি এর বিভিন্ন মানের জন্য কিউডি এর মান নির্ণয় করি। তাহলে আমরা পি এর বিভিন্ন মানের জন্য কিউডি এর মান নির্ণয় করব। তাহলে দেখো, আমি যদি লিখি পি সমান প্রথমে 1 হলে, সাপোজ লিখলাম 1 হলে, পি সমান 1 হলে লিখলাম, তাহলে আমাদের চাহিদা পরিমাণ কি হবে? চাহিদা সমান 45 - 5 ইনটু 45 - 5 ইনটু 1, মানে এই পি এর জায়গায় জাস্ট 1 লিখে দিব। তাহলে আনসার কি হবে যে 45 মাইনাস এটার সাথে গুণ করলে হবে 5, তার মানে 45 থেকে 5 বিয়োগ করলে আনসার হবে 40। ওকে, তারপর চলে আসো, আমরা লিখবো পি সমান 2 হলে, পি সমান 2 হলে তাহলে লিখবো কিউডি সমান 45 - 5 ইনটু 2, তাহলে আনসার কত হবে? 45 মাইনাস 5 দুগুণ 10, তাহলে আনসার হয় 45 থেকে যদি 10 বিয়োগ করে দাও তাহলে আনসার হবে কত? 45 থেকে 10 বিয়োগ করলে আনসার হবে 35। হ্যাঁ, 35। ওকে, আবার পি সমান মিনিমাম 3টা বের করতে হবে, মিনিমাম 3টা লাগবে, যেহেতু সূচি থেকে চিত্র আঁকবো, তো 3টা হলে আমাদের জন্য সুন্দর হবে চিত্রটা করতে। তাহলে এখানে পি সমান 3 হলে আমরা লিখবো পি সমান 3 হলে যে কিউডি সমান 45 - 5 ইনটু 3, দ্যাট মিন্স 45 মাইনাস এটা গুণ করলে হবে 15, তাহলে আনসার হবে 30। ওকে ফাইন, তাহলে আমরা এখানে পি এর মানের জন্য কিউডি এর মানগুলো আমরা বের করে ফেললাম, একদম সহজ, তাই না? চলো আমরা এখান থেকে একটা সূচি করে ফেলি, এগুলো আমি মুছে দিচ্ছি উপর থেকে। আমরা একটা সূচি করে ফেলি, সূচি, এই যে মানগুলোর উপর ভিত্তি করে আমরা একটা সূচি করব। সূচির মধ্যে আমাদের কি থাকবে, আমি শর্টকাট লিখতেছি। সূচির মধ্যে থাকবে দ্রব্যের দাম, যেটাকে আমরা পি বলছি, এবং চাহিদা পরিমাণ, যেটাকে আমরা বলছি কিউডি। সো দাম যদি হয় 1 টাকা, দেখো দাম যদি হয় 1 টাকা, চাহিদা বের হয়েছিল 40, দাম 2 টাকা হলে চাহিদা পরিমাণ কত? 35। দাম যদি হয় 3 টাকা, চাহিদা পরিমাণ হয় 30, তাহলে হয়ে গেছে সূচি। তাহলে সূচি যদি হয়, সূচি থেকে চিত্র আঁকা তোমাদেরকে একটু আগে শিখেছি আমি, সূচি থেকে চিত্র কেমনে আঁকতে হয় একটু আগে শিখেছি না? তাহলে এই সূচি থেকে চিত্র আঁকবা, পারবা না? এই সূচি থেকে তোমরা চিত্র আঁকতে পারবা? কে কে পারবা একটু বলো তো আমাকে, একটু কমেন্ট বক্সে জানাও দ্রুত। এই সূচি থেকে চিত্র আঁকতে পারবা? চাহিদা রেখা আঁকতে পারবা? কে কে পারবা, কে কে পারবা না একটু বলো। সূচি থেকে চিত্র কে কে আঁকতে পারবা, কে কে পারবা না একটু বলবা। সূচি থেকে কে কে আঁকতে পারবা, কে কে পারবা না একটু বলবা। শোনো, এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা কি 1000 জন হইছি লাইভে? স্যার কতজন আছে? 700 কি বলো তোমরা? 733 জন এখনো জন? এখনো তোমাদের বলতে আজকে 1000 জন হইতে হবে। হ্যাঁ, 1000 জন না হলে কি হবে? এত সুন্দর একটা ক্লাস, এরকম ক্লাস কই পাবা? এই কন্টেন্ট তুমি, এই স্লাইড, একটা স্লাইড তুমি কেউ দিতে পারবে না, এটা শুধু আমি দিতে পারবো। হ্যাঁ, তো এটা তুমি কই পাবা? এই স্লাইড কই পাবা? এখানে একটা স্লাইডে আমি তোমাদেরকে 10 নম্বর করে কভার করতেছি, একটা স্লাইডে 10 নম্বর। পারবো ইনশাআল্লাহ। তাহলে চাহিদা থেকে পারবা? তাহলে আমি যদি বলি সেম প্রসেস, তুমি যদি যোগান থেকে করতে চাও, এই যে যোগান সমীকরণ আছে, এখান থেকে তুমি যোগান রেখা আঁকবা। তাহলে সেম কি তোমাকে, আমি যদি যোগান সূচিটা এখানে লিখে দিই, দেখো খেয়াল করো সবাই, আমি যদি লিখি এখানে হচ্ছে কিউএস সমান -5 + 5p, তাহলে তুমি এখানেও আবার সেম কথা, পি এর মানের জন্য কিউএস এর মানগুলো বের করবা। যেমন পি সমান যদি হয় 1, তাহলে পি সমান 1 হলে তাহলে তুমি বের করবা কিউএস সমান -5 + 5 × 1, তার মানে আসতে হবে -5 + 5 অর্থাৎ 0। তারপর লিখবা পি সমান 2 হলে, পি সমান 2 হলে লিখবা পি সমান 2 হলে কিউএস সমান হবে -5 + 5 × 2, তার মানে হবে -5 + 10, তার মানে হবে 5। তারপর লিখবা পি সমান 3 হলে, পি সমান 3 হলে লিখবো কিউএস সমান -5 + 5 × 3,
তার মানে হবে -5, এখানে হবে 15, তাহলে आंसर হবে হচ্ছে 10। দ্যাট মিন্স তাহলে আমরা আবার কি পি এর মানের জন্য কিউ এর মানগুলো বের করছি, তারপর সূচি করবা, সূচি করে চিত্র আঁকবা, যেটা সেম প্রসেস, এই যে চাহিদা ক্ষেত্রে যেভাবে করবা যোগানের ক্ষেত্রে সেম করবা। পারবো কি না? ওকে, তাহলে আমরা চাহিদা এবং যোগানের বেসিকটা দেখলাম, বেসিক থেকে কেমনে কোশ্চেন হয় সেটা আমরা দেখলাম। এরপর কি আছে? আচ্ছা এরপর না, এরপর হচ্ছে ভারসাম্যটা আছে। তাহলে আমরা এখানে দুটো টপিক ক্লিয়ার করছি, তাহলে দ্বিতীয়তা থেকে দুইটা সিকিউ ক্লিয়ার করছি। হ্যাঁ, এরপর ভারসাম্য স্থিতিস্থাপকতা পড়বো। এর আগে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট। তো আমাদের তোমরা যারা 25 শিক্ষার্থী আছো, তোমরা জানো পড়ালেখা তোমাদের যারা আমাদের সাথে ছিল আর কি দীর্ঘ 2 বছর যাবত, আরো বেশি সময় তোমরা পড়ালেখার সাথে ছিলা, এবং তোমরা জানো আমরা কিভাবে পড়াই না পড়াই সবকিছু তোমরা জানো। তো তোমরা তো ভরসা করতে পারো, আর যারা নতুন আছো আমাদের সাথে, হয়তো তারা আমাদেরকে অনেকে চেনে না, তো তাদের উদ্দেশ্যে বলবো যে পড়ালেখার উপর তোমরা নির্দ্বিধায় ভরসা করতে পারো, কারণ পড়ালেখার যারা ইনস্ট্রাক্টর তারা তোমাকে ভরসা দিবে, তারা তোমাকে লাস্ট অব্দি যতটুকু তোমাকে সাপোর্ট দেওয়া প্রয়োজন ততটুকু তোমাদেরকে দিবে। আর সেটার জন্য তোমাদের আমাদের এইচএসসি পরবর্তী যে প্রোগ্রাম, সেই প্রোগ্রাম হচ্ছে ভার্সিটি অ্যাডমিশন, তোমরা জানো। তো এই ভার্সিটি অ্যাডমিশন এখন কিন্তু তোমাদের শুধু ভার্সিটি অ্যাডমিশন বলে ভুল হবে, তোমাদের অ্যানুয়াল অ্যাডমিশনের জন্য কিন্তু তোমাদের এখন পড়াশোনা করা দরকার, কারণ অ্যানুয়ালতে এখন পরীক্ষা শুরু হয়ে আছে। সো তোমাদেরকে, তুমি যেখানে যাও তোমাকে এখন পড়াশোনা করতে হবে, মানে হায়ার লেভেল তোমাকে পড়াশোনা করার জন্য, মানে অনার্স লেভেলে পড়াশোনা করার জন্য তোমাকে অবশ্যই ভর্তি পরীক্ষা দিতে হবে। সো বিশ্ববিদ্যালয় ভর্তি, অ্যানুয়াল ভর্তি, একদম অ্যানুয়াল ভর্তি পরীক্ষা পর্যন্ত আমাদের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রাম আমরা জানি যে কয়েকদিন আগে লঞ্চ হয়েছে। তো তোমরা যারা জানো না, অবগত না, তোমাদের উদ্দেশ্যে স্যাররা তোমাদেরকে জাস্ট 5টা মিনিট কথা বলবে। আমি তোমাদের 5 মিনিট আমি বিদায় নিচ্ছি। সো স্যাররা তোমাদের সাথে 5 মিনিট থাকবো। ওকে, তাহলে আমরা হচ্ছে একটু তাহলে দেখি। হ্যাঁ, ওকে, আমরা হচ্ছে তোমাদেরকে একটু দেখাই যে আমাদের অ্যাডমিশন প্রোগ্রামে তোমাদের জন্য কি থাকছে। বোর হয়ে না তোমরা, আমরা জাস্ট 5 মিনিট কথা বলবো, তোমাদেরকে দেখাই দিব আর কি, যে আমাদের আসলে এগুলো দেখানোর প্রয়োজন আছে। এটা এক ধরনের জ্ঞানগত উপযোগ। তোমরা আমাদের সম্পর্কে জানো না, আমরা যে অ্যাডমিশন কোর্স করাই না করাই সেগুলো সম্পর্কে তোমরা জানো না, তো সেটা তোমাদেরকে অবগত করা। হ্যাঁ, সো এটা আর কি। এবং তোমরা জেনে খুশি হবে, আমাদের বিগত আমরা লাস্ট 3 ইয়ার্স আমরা হচ্ছে অ্যাডমিশন টেস্ট, লাস্ট 2 ইয়ার্স আমরা অ্যাডমিশন ব্যাচ নামিয়েছি, এটা আমাদের 3 নাম্বার ব্যাচ অ্যাডমিশনের। সো আমাদের গত 2টা ব্যাচে আমাদের উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী, যদিও আমরা বেশি স্টুডেন্ট পড়াই নাই, আমরা স্টুডেন্ট পড়াইছি অল্প সংখ্যক, কিন্তু তার মধ্যে থেকে সফলতা হার প্রায় 20% এর মতো, অর্থাৎ 100 জন যদি আমরা পড়াচ্ছি সেখানে 20 জনের মতো আমাদের শিক্ষার্থী কিন্তু চান্স পাচ্ছে। তো তোমরা জানো যে বিশ্ববিদ্যালয়ে 20 জন শিক্ষার্থী, 20% শিক্ষার্থী চান্স পাওয়া কিন্তু অনেক টাফ কোন একটা প্রতিষ্ঠানের জন্য আর কি। ঠিক আছে, সো রাসেল স্যার। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আনোয়ার স্যারের যে চমৎকার ক্লাস চলছিল সেখানে আমরা একটু তোমাদের ডিস্টার্ব করতে আসলাম। এখানে মেইনলি কয়েকটা কথা বলে আমরা আসলে চলে যাব। তোমরা জানো যে পড়ালেখা দীর্ঘ প্রায় 4 বছর ধরে যে তোমাদের বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে। 2020 সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই আমরা কিন্তু বিভিন্নভাবে শিক্ষার্থীদের সাথে এনগেজ আছি, এবং আমরা অ্যাডমিশন জার্নি শুরু করেছিলাম 21 সাল থেকে, এবং এরপর থেকে আমাদের 4.0 অর্থাৎ এবারে হচ্ছে আমাদের 4র্থ বেস। তো তোমাদেরকে প্রথমেই বলি যে বিভিন্ন প্ল্যাটফর্ম গুলো যেটা করছে সেটার মধ্যে একটা হচ্ছে তারা ঢাকা ইউনিভার্সিটির বেস বলে প্রথমে একটা, হ্যাঁ এটা আমাদের 4র্থ বেস। তো এখানে প্রথমে আমি বলি যে ঢাকা ইউনিভার্সিটির বেস বলে এখন একটা বেস ছাড়বে, ওটা পড়াবে কিছুদিন, এরপর এটাও ক্লোজ করে দিবে, দেন তোমাকে বলবে চিটাগাং ইউনিভার্সিটি বা রাজশাহী ইউনিভার্সিটি বা জগন্নাথ বা জাহাঙ্গীরনগর, এভাবেই বিভিন্ন সময় ওনারা বেস লঞ্চ করার পরে দেন হচ্ছে ওইটা পড়ায়। তো আমরা তোমাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে ওই ধরনের ফাঁদে পা দেওয়া যাবে না, যে ইন্ডিভিজুয়াল কোর্স কিনে একটা ইউনিভার্সিটির জন্য একটা কিনে তোমার টাকা লস করার দরকার নাই। কারণ হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় মানবিক বিভাগ এবং বিভাগ পরিবর্তনের যে সকল শিক্ষার্থীরা আছো, একটা কোর্সেই তোমার সব ইউনিভার্সিটির প্রস্তুতি তুমি গোছাতে পারবে পড়ালেখার এই প্ল্যাটফর্ম। কারণ আমরা এই কোর্সটা ঢাকা ইউনিভার্সিটির প্রস্তুতি সহ চিটাগাং ইউনিভার্সিটি এবং 4টা সাহিত্য বিশ্ববিদ্যালয় সহ তোমাদের যে গুচ্ছ ইউনিভার্সিটি আছে এবং এনইউ ইউনিভার্সিটি আছে, প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য আমরা তোমাদেরকে প্রিপেয়ার করব। যদি তুমি মনে করো যে না সিলেবাস মনে হয় আলাদা, কোনো ইউনিভার্সিটির সিলেবাস কিন্তু আলাদা না, আমরা একটা কোর্সের মধ্যেই তোমাদেরকে অন্তর্ভুক্ত করব। এখানে আমরা আলাদা আলাদা কোর্স দিয়ে বাড়তি ইনকাম করার ব্যাপারটা এটা আমাদের নাই, ইন্টেনশনে নাই। এবং আমরা এটা কেন লঞ্চ করি, সাধারণত আমাদের যারা রেপিড বেসের স্টুডেন্ট আছে ওদের যে ডিমান্ড, ওই ডিমান্ড থেকেই ওরা চায় যে আমরা অ্যাডমিশনেও আমাদের সাথে থাকবে।
এই কারণেই হচ্ছে আমরা এটা শুরু করে দেই। তো এখানে আমি আবার যদি বলি যে তোমরা আলাদা আলাদা ইউনিভার্সিটির বেস নয়, বরং একটা বেসের মধ্যেই হচ্ছে আমরা তোমাদেরকে সম্পূর্ণ বেসটা মানে তোমাদের ইউনিভার্সিটি জার্নিটা আমরা গুছিয়ে দিব, এবং তোমাদেরকে এটা প্রতিশ্রুতি আমি এখান থেকে দিচ্ছি। আরেকটা ফাঁদে পা দেওয়া যাবে না, সেটা হচ্ছে কি ছোট ছোট তোমাদেরকে যে নোটবুক গুলো দিচ্ছে, যে টাকা তুমি এখানে দিচ্ছ, আমার এখানে কোর্স ফি হচ্ছে 2300 টাকা, আমি যদি এখানে 3000 টাকা বা 2500 টাকা বা এর থেকে একটু বেশি দিই, তাহলে তোমাকে আমি ওই ছোট ছোট নোটবুক দিতে পারতাম, যেগুলো তোমাকে লেকচার শিট হিসেবে বা তোমাকে ডাইজেস্ট হিসেবে বা অমুক সমুক বলে তোমাকে খাওয়াচ্ছে, কিন্তু তুমি ওইটা পরে কখনো ইউনিভার্সিটিতে চান্স পাবে না। এটা হচ্ছে আসল বাস্তবতা। ওইখানে কিচ্ছু নাই, জাস্ট হচ্ছে বিভিন্ন বই থেকে কপি করে প্রিভিয়াস কোয়েশ্চেন গুলো অ্যাড করে দিয়েছে, এবং ওইটাতে কিচ্ছু নাই। তুমি ওই বই পড়ে কখনো চান্স পাবা না, এটা তোমাকে আমি আজকে বললাম। তুমি ওই বই পড়ে যদি ইউনিভার্সিটি পরীক্ষা দিতে যাও, যে তুমি পাস নাম্বার তো দূরে থাক, তুমি অল্প নাম্বারও তুলতে পারবে না ওটা পরে। তাহলে তোমাকে বলবে কি, ভর্তি যখন তুমি হয়ে যাবে, হয়ে যাওয়ার পরে হয়ে যাওয়ার পরে কি, আচ্ছা, হয়ে যাওয়ার পরে যে ব্যাপারটা, তুমি যখন ভর্তি হয়ে যাবে তখন তোমাকে বলবে যে তুমি অমুক বইটা কিনো, তমুক বইটা কিনো, এটা কিনো, ওটা কিনো, কিন্তু তোমাকে ভর্তি করেছে কি বলে, যে ডাইজেস্ট পড়লে হয়ে যাবে এবং এই শীটটা বললে হয়ে যাবে। কিন্তু আমি তোমাকে এই ধরনের ফেক প্রমিস তোমাকে আমি করতে পারবো না, তোমাকে এই ধরনের প্রতিশ্রুতি দিতেও পারবো না। আমি তোমাকে বলবো যে তুমি আমার এখানে ভর্তি হলে আমি তোমাকে কি দিব, আমি তোমাকে হচ্ছে বিশেষ করে আমি এটা একটু ইয়া করি, আমি তোমাদেরকে আমরা যেটা দিব পড়ালেখার প্ল্যাটফর্মের পক্ষ থেকে, সেটা হচ্ছে কি তোমার মডেল টেস্টের জন্য। তো মডেল টেস্ট কেন, যে তুমি প্রচুর পরিমাণে তুমি যাতে পরীক্ষা দিয়ে তুমি নিজেকে প্রিপেয়ার করতে পারো, এবং তোমাকে আমি বই রিকমেন্ড করে দিব, যে বইটা তুমি মানে আমরা যে বইটা রিকমেন্ড করব ওইখান থেকে এর বাইরে প্রশ্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় হবে না, এবং কোন জায়গা থেকে হবে সেটার দায়িত্ব ধরে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের। তো তোমাদেরকে আমরা সেভাবে প্রিপেয়ার করার জন্য আমরা রেডি, আমাদের টিম রেডি, এবং ইতিপূর্বে আমরা একাধিক মেন্টর আমরা নিয়েছিলাম। একাধিক মেন্টরের ক্ষেত্রে সমস্যা যেটা হয় সেটা হচ্ছে কি, এক একজনের পড়া এক এক রকম হয়। তোমরা অনেক সময় বলো যে এক একজনের পড়া এক এক রকম হচ্ছে, তো যার কারণে হচ্ছে আমরা এখন এমন ভাবে তোমাদেরকে প্রস্তুত করব যাতে আমার তত্ত্বাবধানে জিকেটা তোমার ক্লিয়ার হয়ে যায়, জিয়া স্যারের তত্ত্বাবধানে এবং হাসান স্যারের তত্ত্বাবধানে ইংলিশটা ক্লিয়ার হয়ে যায়, শাকিল স্যারের তত্ত্বাবধানে যাতে বাংলাটা ক্লিয়ার হয়ে যায়, এবং মনা স্যারের তত্ত্বাবধানে আইকিউ, ম্যাথ বা ও অন্যান্য যেগুলো আছে সেগুলো যাতে তত্ত্বাবধানে ক্লিয়ার হয়ে যায়। এবং ওইভাবেই আমরা তোমাদেরকে প্রস্তুত করবো ইনশাল্লাহ, এবং আমরা পুরো দায়িত্ব তোমাদের নিচ্ছি। এবং ইংলিশের ক্ষেত্রে হচ্ছে তোমাদের জিয়া স্যার এবং হাসান স্যার, এবং হচ্ছে বাংলার ক্ষেত্রে উনি থাকছে, জিকের ক্ষেত্রে আমি এখানে আছি। আমি দীর্ঘ 5 বছর ধরে জিকের সাথে সম্পৃক্ত, এবং চট্টগ্রামের যে বড় বড় কোচিং গুলো আছে সেই কোচিং গুলোতে আমি জিকে কন্ডাক্ট করে থাকি, এবং এখানে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আমি ব্যক্তিগতভাবে ইনভলভ প্রায় 5 বছর ধরে। জিয়া স্যার তো প্রায় 13 বছর ধরে আছে, শাকিলও প্রায় 5 বছর ধরে আছে, এবং মনাও দীর্ঘদিন ধরে আমাদের টিমের সাথে আছে। এবং সর্বমোট মিলিয়ে হচ্ছে আমরা এই টিমটা রেডি করেছি, এবং আমাদের কোর্স ফি হিসেবে আমরা 5000 টাকা নির্ধারণ করলেও, যদিও বা এখন তোমরা দেখতেছো যে 2500 টাকা, 3000 টাকা বা 2600 টাকা এরকম কোর্স সেল করতেছে বিভিন্ন জায়গায়, আমরা এটা তোমাদের যাতে ফেভারে যায়, তোমরা যাতে যারা একটু আর্থিকভাবে অসচ্ছল বা বিভিন্ন কারণে তোমরা আর্থিকভাবে সমস্যার মধ্যে আছো, তোমাদের জন্য আমরা এটা 20 তারিখ পর্যন্ত 2300 টাকা আমরা নির্ধারণ করেছি। হ্যাঁ, অর্থাৎ 20 তারিখ পর্যন্ত তোমরা 50% এর চেয়ে কম টাকা দিয়ে এটা কোর্সের টাকা আমরা, তুমি আবার বলতে পারো যে ইন্ডিভিজুয়াল কোর্স ফি কত, যেমন ধরো ইন্ডিভিজুয়াল এহসান স্যার আর আমাদের তোমার জিয়া স্যারের যে কোর্স, তোমরা যদি অফলাইনে করো, জিয়া স্যার একটা কোর্সের জন্য নিবে তোমার থেকে 8000 টাকা। হ্যাঁ, জিকের জন্য তোমার 3 থেকে 4000 টাকা প্রত্যেকটা টিচার নিবে অফলাইনে, এবং কিভাবে হচ্ছে তোমার বাংলার জন্য 6 থেকে 7000 টাকা তোমার থেকে ডিমান্ড করবে। তাহলে এই যে তোমার থেকে এতগুলো টাকা, ওনারা কিন্তু প্রত্যেকে ইন্ডিভিজুয়াল বেস পড়ায়, আমাদের এহসান স্যার এই বেস পড়ায়, জিয়া স্যার বেস পড়ায়, এবং আমি বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে হচ্ছে জিকের ক্লাসগুলো নিয়ে থাকি, এবং আমাদের যে শাকিল স্যার তোমরা জানো যে উনি বাংলা কতটা ভালো পড়ায়। তো আমাদের এই যে কোর্সটা আমরা নির্ধারণ করেছি সেটা যে শেষ করে দিচ্ছি, এখনই শেষ করে দিচ্ছি। আমি জিয়া স্যারকে 2 মিনিট বলতে দিব, তারপরে আমি তার আগে একটু ঘোষণা করি, আজকে যেহেতু তোমরা কোটি টাকার সাজেশনের সাথে যুক্ত আছো, তোমাদেরকে আরেকটা ডিসকাউন্ট আমি এখানে দিতে যাচ্ছি। এটা আসলে তোমাদের আনোয়ার স্যার রিকোয়েস্ট করছিল, মেইনলি যারা ইকোনমিক্স এর ক্লাস করবে ওদের, যাদের যেহেতু অ্যাডমিশন টিমের সাথে আমরাই হচ্ছে ইনভলভ, এবং তোমাদের আনোয়ার স্যার রিকোয়েস্ট করছিল যে তোমাদেরকে যাতে হচ্ছে আরো একটু ডিসকাউন্টে আমি ভর্তি নিতে পারি। এটা যারা এখন বিজ্ঞাপন দেখে পালাই গেছে হচ্ছে লাইভ থেকে, এরা কিন্তু এটা পাবে না, ডিসকাউন্টে পাবে না। হ্যাঁ, যারা এখন লাইভে আসছো
তাদের জন্য এই ডিসকাউন্টটা কত টাকা ডিসকাউন্ট? 2000 টাকা, 300 টাকা আরো ডিসকাউন্ট দিয়ে দেয়া। ও মাই গড, তার মানে হচ্ছে তোমরা 2000 টাকায় এই কোর্সটা পাবা, আরো 300 টাকা ডিসকাউন্ট পাবা। যারা আজকে এই ক্লাসটা করতেছে স্ক্রিনশট মারো, সবাই স্ক্রিনশট মারবা। স্ক্রিনশট মেরে সেটা আমাদের কোথায় দিবে, এখনই লাইভ স্ক্রিনশট মারো, স্ক্রিনশট মেরে আমাদের পেজে দিবা, পেজে মেসেজে বলবা আমি লাইভ ক্লাসটা করছি, কোন জায়গায় সাজেশন ক্লাসটা, এবং সেখানে বলা হয়েছে অ্যাডমিশন কোর্সে 2000 টাকা ভর্তি হওয়া যাবে। সো 20 তারিখ পর্যন্ত এটা, এই ডেট থাকবে 20 তারিখ পর্যন্ত, যারা ভর্তি হবে তাদের জন্য। এরপরে কিন্তু এটা থাকবে না, আর এরপরে কিন্তু কোর্সে 2300 টাকা থাকবে না, আরো বেশি থাকবে। হ্যাঁ, সো এর আগে ভর্তি হয়ে যেতে হবে স্যার। 20 তারিখের ভিতরে ভর্তি হলে এটা 2300 টাকা, এবং এর পরে ভর্তি হলে কিন্তু এটার দাম বেড়ে যাবে। ঠিক আছে, এটা খুব স্বাভাবিক ব্যাপার, কারণ হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের পর এটা বাড়বে। তো আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আসলে আর বেশি কিছু নাই বলার নাই। তোমরা লেট না করে আজকের দিনের মধ্যে এখনই যদি তোমরা ধরো যে স্যার বললেন, কত বললেন আপনি, ওই যে এখন স্ক্রিনশট নিয়ে এবং তোমাদের আজকের মধ্যে যদি তোমরা রেজিস্ট্রেশন কমপ্লিট করো, এবং কাল আমরা 20 তারিখের ভিতরে 20 তারিখের, হ্যাঁ তোমাদের আনোয়ার স্যার একটু বেশি বলতে, আমি আজকেই চাইছিলাম। এটা জানি না আনোয়ার স্যার তোমাদেরকে এত কেন ভালোবাসে। এটা আসলে মানে কি বলবো, যে আনোয়ার স্যার এটা মানে 2300 টাকা দিয়ে আমাদের আসলে কোর্স মানে আজকে যদি স্টুডেন্টরা যদি আজকে কোনোভাবে যদি কনফার্ম না, আনোয়ার স্যার বলতেছে আচ্ছা আনোয়ার তাহলে এটা কিভাবে করে করবে? আজকে যদি কনফার্ম করতে চাই তাহলে পেজে মেসেজ দাও, এবং হচ্ছে আমাদের যে পেমেন্ট এনশিওর করো যে স্যার আমরা আছি আপনার সাথে, স্ক্রিনশটটা দিয়ে অথবা যে কোনো ভাবে আমাদেরকে এনশিওর করে। এবং এটা আনোয়ার স্যার যেহেতু বলছে 20 তারিখের ভিতরে, আমরা যদিও বা 2300 টাকায় 20 তারিখে, আমি চাইছিলাম যে আজকে রাতের ভিতরে তোমাদের আনোয়ার স্যার রিকোয়েস্ট করতে, আমি যাই হোক তোমরা সেটা স্ক্রিনশটটা দিয়ে করো। আজকের দিনের মধ্যে যদি তুমি, আজকের মধ্যে যদি তুমি যদি করতে পারো, মানে স্ক্রিনশট নিয়ে হোক, অথবা আমাদেরকে একটা দিয়ে দিই, নাম্বার দিয়ে দিই। এটা শুধুমাত্র তোমরা যারা ক্লাস করতেছো তোমাদের জন্য, এটা আবার তোমরা অন্য কাউকে না, এটা তোমরা আবার অন্য কাউকে হইলে আমাদের কোর্সের টিচারদের পেমেন্ট দিতে আমাদের কষ্ট হয়ে যাবে যদি তোমরা অন্যদের মধ্যে ছড়াই দাও। ঠিক আছে, তোমরা যারা ক্লাস করতেছো শুধু তোমাদের জন্য এই সুযোগটা আমরা রাখছি, আমাদের ঘরে। হ্যাঁ, ওকে, তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো সেশন। ঠিক আছে, সবাই ভালো থাকবে। তোমাদের আনোয়ার স্যার ক্লাস নিচ্ছে, বিরক্ত করার জন্য তোমাদের আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ওকে, আমরা একটা তোমাদের অ্যানাউন্সমেন্ট শুনলাম। সো আমরা হচ্ছে এখন আমাদের বাকি অংশটুকু কন্ডাক্ট করব। সো যারা চলে গেছে তাদেরকে একটু শেয়ার মেশন করে দাও। ঠিক আছে, সবাই একটু চলে আসুক, আমরা আমাদের অংশটুকু আমরা আজকে পড়বো। হ্যাঁ, সো আমরা একটু সবাই চলে আসি, সবাই একটু চলে আসো তো দেখি আবার। সবাই একটু চলে আসি তো, সবাই একটু চলে আসি। 2000 থেকে আরেকটা শূন্য বাদ দিলে হয় না? ও আচ্ছা, 200 টাকা। আচ্ছা, তো এটা কি হবে? আমাদের সময়ের কোনো মূল্য নাই তোমাদের কাছে আছে? আচ্ছা শোনো, আমরা তাহলে যাচ্ছি, আমরা দুইটা টপিক পড়লাম, উপযোগ এবং চাহিদা। এটা সম্পর্কে আমরা কি করলাম, এখন আমরা এখান থেকে কি প্রশ্ন আসতে পারে বেসিক থেকে সেটা আমরা দেখলাম। তাহলে কি বুঝতে, শোনো ভালো করে সবাই একটু, এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। এই চাহিদা এবং যোগান থেকে বেসিকের এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। কি কোশ্চেন আসতে পারে সর্বোচ্চ, আমি আবার বলতেছি, এখান থেকে কি প্রশ্ন আসতে পারে দেখো। এখান থেকে প্রশ্ন আসতে পারে প্রথমত হচ্ছে কি, যে একটা চাহিদা সমীকরণ দেওয়া আছে, সেখান থেকে রেখা আঁকতে বলছে, যোগান সমীকরণ দেওয়া আছে, যোগান রেখা আঁকতে বলছে, অথবা সূচি দেওয়া আছে, চাহিদা সূচি, চাহিদা রেখা, যোগান সূচি থেকে যোগান রেখা, চাহিদা বিধি ব্যতিক্রম, যোগান বিধি ব্যতিক্রম। এখন আসো 3 নাম্বারটা, এটা একটু পড়ি। চাহিদা এবং যোগান সূচি হতে সমীকরণ গঠন, সূচি থেকে কি গঠন, সমীকরণ গঠন। এটা আমরা একটু দেখে ফেলি, চলো। চাহিদা সূচি থেকে চাহিদা সমীকরণ গঠন, যোগান সূচি থেকে যোগান সমীকরণ আমরা গঠন করব। এটা কিন্তু পরীক্ষা আসে, হ্যাঁ, সমীকরণ থেকে গঠন করা। তো এগুলো যদি আসে, মনে করো আমরা আগে একটা করি, চাহিদা সমীকরণ গঠন করব চাহিদা সূচি থেকে, চাহিদা সমীকরণ গঠন করব চাহিদা সূচি থেকে, আমরা চাহিদা সমীকরণ গঠন করব। তো এটা আমাদের দাম আর চাহিদা দেওয়া আছে, মনে করো এই সূচিটা আমাদেরকে দেওয়া আছে পরীক্ষায়, এই সূচি, হ্যাঁ, এই সূচিটা আমাদেরকে দেওয়া আছে পরীক্ষায়। তা আমরা এখন সমীকরণ গঠন করবো এই সূচি থেকে, এরকম সমীকরণ বানাবো আর কি। কেমনে করব, এটা করার জন্য তোমাদের আসলে এতগুলো এখানে সংমিশ্রণ প্রয়োজন নাই, 4টা সংমিশ্রণ আছে, 4টা লাগবে না, মেনলি 2টা হইলে হয়ে যাবে। আমি 2টাই নিচ্ছি এখানে, জাস্ট 2টা নিব, 2টা আমি এখানে আলাদা করে নিচ্ছি। একটা হচ্ছে দাম, চাহিদার পরিমাণ, এই 2টা নিলেই হয়ে যাবে। হ্যাঁ, প্রথম 2টা, মনে করো 10 টাকা ছিল, তখন চাহিদা হচ্ছে 100, দাম 20 টাকা হলে
চাহিদার পরিমাণ 80, জাস্ট এইটুক। অর্থাৎ তোমার পুরো সূচিটা লাগবে না, তুই শুধু প্রথম দুটো দিয়ে তুমি করে ফেলতে পারবা। সবাইকে চলে আসছে, ফিরে আসছে সবাই? সাইদ বলছে আজকে আমার মন ভালো নেই, তিতা করলা খাও, তিতা করলা খুবই মন ভালোর জন্য কার্যকর। ঠিক আছে, তিতা করলা খাও। তো আমরা যেটা বলছিলাম যে চাহিদা সূচি হতে চাহিদা সমীকরণ আমরা গঠন করবো। তো এখানে এতগুলো সমীকরণ লাগবে না, আমার দুইটা হলে হয়ে যাবে। এই দুইটা আমরা নিলাম। তো এখানে একটা সূত্র মনে রাখবা, সেটা হচ্ছে চাহিদা সমীকরণ এর সূত্রটা কেমন জানো? সূত্রটা হচ্ছে এরকম যে কিউডি মানে চাহিদার পরিমাণ, কিউডি মাইনাস কিউডি1 ডিভাইডেড বাই কিউডি1 মাইনাস কিউডি2 সমান পি মাইনাস পি1 এবং পি1 মাইনাস পি2। এই সূত্রটা তোমাকে মনে রাখতে হবে, এটা কঠিন কিছু নাই। দাম আছে, চাহিদা আছে, তো সো এখানে চাহিদা আছে না, চাহিদা লিখছো মাইনাস চাহিদা1 ডিভাইড বাই চাহিদা1 মাইনাস চাহিদা2 সমান পি আছে, পি লিখছো পি মাইনাস পি1 পি1 মাইনাস পি2। তাহলে একদম সিম্পল, কিউডি মাইনাস কিউডি1 ডিভাইড বাই কিউডি1 মাইনাস কিউডি2 সমান পি মাইনাস পি1 পি1 মাইনাস পি2। এটা কঠিন কোনো সূত্র না। হ্যাঁ, এখানে কোনো আইনস্টাইনের আমরা কঠিন কোনো সূত্র দিই নাই, বুঝছো? আচ্ছা, সবাইকে চলে আসছে? একটু আমাকে জানাও তো সবাই আসছে কিনা। এই তোমরা কি একটু শেয়ার মেশো করে দিছো? আবার একটু শেয়ার মেশো করে দাও না, আবার একটু কষ্ট করে ভাইয়ের জন্য একটু কষ্ট করো, আবার একটু শেয়ার মেশো করে দাও, একটু কষ্ট করো ভাইয়ের জন্য। হ্যাঁ, একটু কষ্ট করে শেয়ার মেশো করে দাও। তাহলে আমরা কি বলছিলাম, আমরা এখানে তাহলে চাহিদার সমীকরণ গঠন করার জন্য এই সমীকরণটা মনে রাখতে হবে তোমাকে। তাহলে এখান থেকে দুইটা সমীকরণ আমরা নিলাম, এই দুটো নিলে হয়ে যাবে, আর লাগবে না। হ্যাঁ, এই দুটো লাগবে। তাহলে চলে আসো আমরা এখানে মানটা বসাই। এখানে কোনটার মান কি আমি তোমাকে বলি, এই যে প্রথমে যেটা আছে এটাকে বলা হয় P1 আর এটাকে বলা হবে P2, এটাকে বলা হবে QD1 আর এটাকে বলা হবে QD2। তাহলে চলো মান বসাই। তাহলে আবার বলছি P1 P2 QD1 QD2। তাহলে এখানে QD মান কিন্তু আমার জানা নেই, QD রেখে দিলাম। QD1 এর মান জানা আছে, QD1 এর মান হচ্ছে 10, সরি 100 বসা দিলাম। QD1 আবার 100 বসা দিলাম। QD2 হচ্ছে 80 বসা দিলাম সমান। এরপর আমরা সমান লিখবো, সমান কি লিখছি, সমান আমরা লিখলাম P মাইনাস P এর মান আমাদের জানা নেই, কিন্তু P1 এর মান জানা আছে। P1 মান কত? P1 মান হচ্ছে 10 বসালাম। আবার নিচে P1 আর P2 মান হচ্ছে 20 বসা দিলাম। এবার আমাদের একটু ক্যালকুলেশন করে মানটা বের করতে হবে। চলো আমরা করি। কেমনে করব? আমরা এখানে বিয়োগ করে দিই আগে নিচেরটা, উপরে থেকে বিয়োগ করা যাচ্ছে না, তো QD মাইনাস 100 নিচে হবে 100 থেকে 80 বিয়োগ করে দাও। 100 থেকে 80 বিয়োগ করা যায় না, তাহলে মাইনাস হবে আর কি, মাইনাস লিখো। 100 থেকে 80 বিয়োগ করে, সরি 100 থেকে 80 বিয়োগ করা যায় ইজিলি। 100 থেকে 80 বিয়োগ করে দিলে আনসার হবে কত? 20 লিখে দিলাম সমান। এখন ঠিক আছে, এখন হচ্ছে P মাইনাস 10। ওকে, 10 থেকে 20 বিয়োগ করতে হবে। দেখো 10 থেকে যদি 20 বিয়োগ করে দিই আনসার হবে মাইনাস 10। 10 থেকে 20 বিয়োগ করে দিলে, 10 থেকে 20 বিয়োগ করে দিলে আনসার হবে মাইনাস 10। কত হবে বলো তো? 10 থেকে 20 বিয়োগ করে দিলে আনসার হবে মাইনাস 10। কত হবে আনসার? আনসার হবে হচ্ছে মাইনাস 10। ওকে, আমরা মাইনাস 10 লিখলাম। এখন আসলে আমরা আর গুণন করব। এই পাশে আমি করে দিচ্ছি, সবাই একটু লক্ষ্য করো এই পাশে। তো এই পাশে আমি করে দিচ্ছি, কেমন করতেছি দেখো। তো এখানে যে মানে লব আছে, লবের সাথে হরের গুণ, এই হরের সাথে এই লবের গুণ হবে। হ্যাঁ, তাহলে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ করবো আমরা। আগে এটার সাথে এটা গুণ করি, তাহলে কি হয়? আমরা কি ভুল করছি কোনো জায়গায়? ভুল করে নাই। P মাইনাস P1 ঠিক আছে মনে হয়। 10 থেকে 20 বিয়োগ, ঠিক আছে ঠিক আছে। চলে আসে আমরা এটা থেকে এটার সাথে এটা গুণ করবো, তাহলে হবে মাইনাস 10। ওকে, এটা লিখলাম আমরা, এটা ব্র্যাকেট দিয়ে লিখবো, ব্র্যাকেট দিয়ে লিখবো QD মাইনাস 100, QD মাইনাস 100 সমান, এখানে জায়গা নেই সেজন্য আমি নিচে দিয়ে লিখতেছি, সমান এটার সাথে এটা গুণ করবো আমরা। তাহলে 20 ইন্টু এই 20 সাথে এটা গুণ করলে হবে P মাইনাস 10। এটা আমরা গুণ আকার লিখলাম। ওকে, এবার দেখো কি করবো, আমরা গুণ করে দিব। এবার আমরা কি করে দিব? গুণ করে দিব। কোনটা মাইনাস 10 বলতেছ? ও এটা ঠিক আছে, মাইনাস 10 লিখছি তো। আচ্ছা, তাহলে আসো এই মাইনাস 10 এর সাথে QD গুণ করলে হবে মাইনাস 10 QD। আমার যদি জায়গা হইতো উপরে আমার ভালো হইতো, এখানে লিখার জায়গা পাচ্ছি না। আচ্ছা, এখানে একটা আমি আলাদা পেজ নিই, কেমন? সেখানে আমি লিখে দিচ্ছি এই অংশটুকু। আচ্ছা, এখানে লিখে ফেলি,
যাই হোক, তাহলে মাইনাস টেন কিউডি, এখানে মাইনাস আছে এখানে প্লাস, প্লাস মাইনাস কি হবে মাইনাস হবে টেন কিউডি। আচ্ছা, টেনের সাথে কিউডি গুণ করলে টেন কিউডি হবে, এখানে মাইনাস এখানে মাইনাস, তাহলে হবে প্লাস, মাইনাসে মাইনাসে হবে প্লাস। ওকে ফাইন, টেনের সাথে 100 গুণ করলে হবে, 10-এর সাথে 100 গুণ করলে হবে কি 1000, তাহলে এখানে আমরা 1000 লিখে দিলাম। ওকে, সমান দিলাম, এখানে 20 সাথে পি গুণ করবো, এখানে প্লাস এখানে প্লাস, তাহলে প্লাস হবে, তাহলে 20p। ওকে, এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে হবে মাইনাস। 20-এর সাথে 10 গুণ করলে, 20-এর সাথে 10 গুণ করলে আসতে হবে কত 200, তাহলে এখানে আমরা 200 লিখলাম। এরপর কি করবো দেখো, এরপর হচ্ছে আমরা এই 1000 কে ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে মাইনাস টেন কিউডি সমান 1000 যদি এই সমান এই পাশে আসে, এখানে ছিল প্লাস, এই পাশে আসলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, তাহলে টেন পি মাইনাস 200 মাইনাস 1000, যেটা এখানে প্লাস ছিল সমান এই পাশে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। তারপর কি লিখবো আমরা, একটু কঠিন মনে হচ্ছে মনে হয়, হ্যাঁ 2 লাইন 2 লাইন হয়ে যাচ্ছে তো একটু কঠিন মনে হইতে পারে তোমাদের, আমি জায়গা নাই বিধে এভাবে করতেছি, বুঝছো? তো মাইনাস টেন কিউডি সমান আমরা লিখতে পারি, দেখো এখানে 200 আছে, এখানে আছে 200, 200 ঠিক আছে, 20-এর সাথে এটা গুণ করলে হবে 0 একটা বেড়ে যাবে, ঠিক আছে? তো তাহলে এটা হবে 1200, তাহলে হবে 20p মাইনাস 1200 লিখলাম, 20p মাইনাস কত হবে 1200 হবে। তোমরা কি বুঝতেছো? লেখাটা বোঝা যাচ্ছে না? একটু সুন্দর করে লেখেন। ও আচ্ছা, লেখা বোঝা যাচ্ছে না, একদম কি বুঝতেছো না? স্যার দেখা যায় না, আচ্ছা একটু আমি ইয়া করে দিচ্ছি। দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে। ওকে, তাহলে আমরা এখানে পেয়েছি মাইনাস টেন কিউডি সমান 20p মাইনাস 1200। শোনো, এরকম যদি কোনো সময় আসে, এখানে একটা সংখ্যা আছে কিউডি আছে, এখানে কতগুলো সংখ্যা আছে, তাহলে এখানে যে সংখ্যাটা আছে সেই সংখ্যা দিয়ে উভয় পক্ষে তুমি ভাগ করে দিবা। আচ্ছা, এটা আমি একটু এই নতুন পেজে দেখাই, এখানে তো একটু হিজিবিজি হয়ে যাচ্ছে আর কি, বুঝছো? আমি এখানে একটু দেখাই, তাহলে আমাদের আনসারটা এখানে কি আসছিল মাইনাস টেন কিউডি। ওকে, তাহলে লিখতেছি আমি মাইনাস টেন কিউডি, এটা লিখতেছি আমি মাইনাস টেন কিউডি সমান কত ছিল 20p মাইনাস 1200। ওকে, 20p মাইনাস 1200 এটাই ছিল, হ্যাঁ লাস্ট লাইনটা এটা। তো এখান থেকে আমরা যখনই দেখবো যে এখানে একটা সংখ্যা আছে, তারপর কিউডি, এখানে কিউডির সাথে গুণাকার আছে আর কি, এখানে কিছু সংখ্যা আছে, তাহলে এখানে যে সংখ্যা থাকবে সেই সংখ্যা দিয়ে উভয়কে ভাগ করে দিবা, তাহলে 10 মানে মাইনাস টেন কিউডি ডিভাইডেড বাই মাইনাস টেন। ওকে, এখানেও সেম 20p মাইনাস 1200 ডিভাইডেড বাই মাইনাস টেন। ওকে, তারপর কি লিখবা দেখো, এটা কাটাকাটি হয়ে যায়, তাহলে থাকবে এখানে কিউডি সমান, এখানে তুমি আলাদা আলাদা কাটাকাটি করতে জানলে ভালো, না জানলে আলাদা করে আমার মতো করে লিখবা। কেমন লিখবা 20p ডিভাইডেড বাই 10 মাইনাস 10, এই যে মাইনাস এখানে একটা লিখবা এই মাইনাসটা, তারপর এখানে হবে 1200 ডিভাইডেড বাই 10। তাহলে এবার ভাগ করো, ভাগ করলে কি হবে কিউডি সমান এটার সাথে এটা যদি ভাগ করো তাহলে হবে 2, কি হবে 2 হবে, তাই না? তাহলে হবে মাইনাস 2, শুধু 2 না কিন্তু মাইনাস আছে এখানে, হ্যাঁ তাহলে হবে মাইনাস 2p, আর মাইনাস দিলাম এখানে, তারপর এই যে এই মাইনাসটা দিলাম, 1200 কে তুমি যদি 10 দিয়ে ভাগ করো এখানে একটা শূন্য কমে যাবে, তাহলে হবে 120। একটু সাজা লিখতে হবে আমাদেরকে। আচ্ছা, এটা মনে হয় প্লাস হওয়ার কথা, মাইনাস কেমন হয়ে গেল? এটা প্লাস হওয়ার কথা, মাইনাস কেমন হইলো? আমরা কি ভুল করছি? 1200 না 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 না, তাহলে ওয়েট ওয়েট, তো মাইনাস 10 দিয়ে যদি ভাগ করে, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে একটা মাইনাস 10 হবে, এই জায়গায় মাইনাস দিয়েছে, হ্যাঁ সেজন্য। তাহলে দেখো, এই শোনো আবার একটু, তাহলে এখানে আনসারটা কি হবে দেখো, এই জায়গায় মাইনাস 10 হবে, যেহেতু মাইনাস 10টা আমরা দুই পাশে ভাগ করে দিছি না, তো মাইনাস 10 দিয়ে ভাগ হবে। আচ্ছা, তো এইটা 20 কে দিয়ে ভাগ করলে মাইনাস 2p। আচ্ছা, তো এই মাইনাসটা দিলাম, এই যে এই মাইনাসটা দিলাম। আচ্ছা, এখন ভাগফলটা একটু লিখি, ভাগফল কত 120 কে যদি 120 1200 কে যদি মাইনাস যদি ভাগ করো তাহলে হবে মাইনাস 120, মাইনাস 120 হবে, তাহলে 120, এটা একটা শূন্য এটাকে শূন্য কাটা গেলে 120 থাকবে, তাহলে মাইনাস 120 হবে, হ্যাঁ এটা মাইনাস তো সেজন্য 120 হবে। এরপর লাইন কি হবে, কিউডি সমান এই যে মাইনাস 2p, তারপর এটা মাইনাস মাইনাস কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, প্লাস 120। এরপর লাইনটা আমরা সাজা লিখবো, সাজায় কি সাজা হচ্ছে কিউডি সমান আমরা লিখতে পারি এই যে এইটাকে আগে লিখি, তাহলে হবে 120, এটা প্লাস ছিল না,
120 এটা কিন্তু প্লাস, তাহলে প্লাস লিখলে কিছু লেখার দরকার নেই, মাইনাস 2p। এই যে এটাই হচ্ছে আমাদের ফাইনাল চাহিদা সমীকরণ। পারবো স্যার? এগুলো কিছুই বুঝতেছি না। আল্লাহ 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 আল্লাহ। করাইছি কিন্তু আমি এই ক্লাসগুলো কিন্তু আমি ডিটেলসে করাইছি। হ্যাঁ, এখানে জাস্ট তোমাদেরকে আমি কি করতেছি, যে প্রশ্নটা আসছে সেটাই সলভ করতেছি, আর কিছু না। একটা বুঝলে তুমি অন্যটা এমনিতে পারবা, মানে একটা তুমি করতে পারলে এর চেয়ে কঠিন কিছু না এখানে, এর চেয়ে কঠিন কিছু না এখানে। হ্যাঁ, তাহলে আমি আবার একবার একটু বলে আসতেছি, শোনো। যখন পরীক্ষা বলবে চাহিদা সূচি থেকে সমীকরণ গঠন করো, তখন এখানে একটা সূচি দেওয়া থাকবে, হয়তো দুইটা দেওয়া থাকবে অথবা বেশি দেওয়া থাকতে পারে। এখানে চারটা মানে সংমিশ্রণ দেওয়া আছে, আমরা জাস্ট প্রথম দুইটা নিলাম। এই যে প্রথম দুইটা আমি এখানে নিয়েছি, প্রথম দুইটা দিয়ে হয়ে যাবে আমাদের। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে, এই সূচিটা কেমন, এই সমীকরণটা আর কি কিউডি, এই যে কিউডি আছে, কিউডি মাইনাস কিউডি ওয়ান ডিভাইড বাই কিউডি ওয়ান মাইনাস কিউডি টু সমান পি মাইনাস পি ওয়ান, পি মাইনাস পি ওয়ান, পি ওয়ান মাইনাস পি টু। ওকে ফাইন। এখানে পি ওয়ান হচ্ছে এটা, পি টু এটা, কিউডি ওয়ান এটা, কিউডি টু এটা। তারপর আমরা কি করছি, এখানে কিউডি রেখে দিলাম, কিউডি ওয়ান এর মান বসাইছি, নিচেও কিউডি ওয়ান এর মান, কিউডি টু এর মান বসাইছি, পি এর মান তো নাই, তাই পি ওয়ান এর মান বসাইছি, পি টু এর মান বসাইছি। ওকে, তারপর আমরা বিয়োগ করে দিচ্ছি, 100 থেকে 80 বিয়োগ করলে হয় 20, 10 থেকে 20 বিয়োগ করলে হয় -10। ওকে ফাইন। এরপর আমরা আর গুণন, এটার সাথে এটার গুণ, এটার সাথে এটা গুণ করছি, তাহলে -10 সাথে এটা গুণ করছি, তাহলে -10 ইনটু এই যে -10 ইনটু কিউডি -10, কিউডি -100, সরি 100। তারপর হচ্ছে 20 ইনটু এই যে 20 এর সাথে এটা গুণ করব, তাহলে 20 ইনটু p -10, এই যে p -10 লিখলাম। তারপর গুণ করে দিচ্ছি আমরা -10 কিউডি, -10 কিউডি, এটা মাঝে মাঝে প্লাস হয়ে যাবে, 10 এর সাথে 100 গুণ করলে 1000 হবে, সমান 20 ইনটু p হলে তাহলে 20p, এটা প্লাস মানে যে মাইনাস হবে, তাহলে 20 এর সাথে 10 গুণ করলে আসবে -200। ওকে, তারপর আমরা কি করছি, এই 1000 কে ওই পাশে পাঠিয়ে দিছি। 1000 কে যদি সমানে যদি আমরা ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে এখানে প্লাস এর পাশে কি হবে, মাইনাস হয়ে যাবে। তারপর লিখছি -10 কিউডি সমান 200, 20p এখানে ঠিক আছে, এটা 200 এখানে 1000, দুইটাই যেহেতু ঋণাত্মক, দুইটাই মিলে কত হবে, -1200 হবে। এরপর লাইন কি, এরপর লাইনটা হচ্ছে এখানে -10 কিউডি সমান এটা পাইছি তো, তারপর কি লিখছি আমরা, এখানে যে সংখ্যা আছে যেটাই পাও তুমি, এখানে যেটা থাকবে সেটা দিয়ে তুমি উভয়পক্ষে ভাগ করে দিবা। -10 হলে -10, -200 হলে -200, -10 হলে -10, -2 হলে -2। তাহলে এখানে মাইনাস মানে আমরা আসলে এখান থেকে এই যে শুধু কিউডি রাখতে চাচ্ছি, অন্যটা কাটাকাটি করে ফেলতে চাচ্ছি, সেজন্য এখানে যত থাকবে তত তুমি ভাগ করবা। তাহলে -10 দিয়ে তুমি যদি উভয়পক্ষে ভাগ করো, তাহলে এটা নিচে আমরা -10 লিখলাম, এই পুরোটা নিচে -10 লিখলাম। আচ্ছা, তাহলে এটাতে কাটাকাটি গেল, এখানে কিউডি আছে, আর এটাকে আমি আলাদা করে দেখাইছি, 20p নিচে -10 কে দেখাইছি, এই যে মাইনাসটা এখানে দিলাম, 1200 নিচে -10 কে দেখাইছি। ওকে, তারপর কিউডি লিখলাম, কিউডি লেখার পরে তারপর এটার সাথে এটা কাটাকাটি করলে হবে, এই 20 এর সাথে 10 এটা 2 হবে, তাহলে 20 এর সাথে 10 করলে 2 হবে, তাহলে 2p মাইনাস, এটা মাইনাস ছিল তো এখানে প্লাস ছিল, তাহলে মাইনাস হবে -2p। তারপর এখানে এই মাইনাসটা এখানে বসালাম, 1200 কে যদি মাইনাস যদি ভাগ করো, তারপর -120, এখানে একটা শূন্য কমে গেলে 120 থাকে আর কি, মানে -120 থাকবে। তাহলে এই মাইনাসটা এখানে ছিল, ব্র্যাকেট দিয়ে -120 লিখছি। তারপর লিখছি কিউডি সমান -2p প্লাস -2p লিখছি। তারপর এখানে মাইনাস কি হয়ে গেছে, প্লাস হয়ে গেছে, +20। তারপর একটু সাজা লিখছি, সাজা কি 120টা সামনে লিখলাম, এটা পরে লিখলাম, 120 সামনে এটা পরে। তাহলে এটা হচ্ছে আমাদের চাহিদা সমীকরণ। বলো এখন কে কে বোঝা নাই, এখন কে কে বোঝা নাই একটু বলো। হয়েছে? তাহলে চাহিদা সমীকরণ এভাবে গঠন করবা। সেম প্রসেসে আমি যদি বলি যোগান সমীকরণ গঠন করো, যোগান সমীকরণ গঠন করো, হ্যাঁ সেম যোগান সমীকরণ গঠন, সেম ওয়ে এখানে দাম আর এই যে যোগানের পরিমাণ দূরে নিলে হয়ে যাবে। হ্যাঁ, দূরে করবা, যোগান সমীকরণ গঠন করবা। তবে আমি একটু বলে দিই, এই যে তখন এখানে এই সমীকরণের জায়গা হবে যোগান সমীকরণ, এবং এখানে কিউডি জায়গা কিউএস হবে, কিউএস মাইনাস কিউএস1, কিউএস1 মাইনাস কিউএস2, পি মাইনাস পি1, পি1 মাইনাস পি2, এইটুকুই পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। যার সমীকরণের মধ্যে কিউডি জায়গা কিউএস লিখে দিবা, কিউএস, কিউএস1, 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 কিউএস2 হবে এখানে, আর কিছু নাই। সেম প্রসেসে তুমি যোগানটা করবা, পারবা তোমরা করতে? তাহলে এটা তোমরা করতে পারবা? আমি এখানে সমীকরণটা লিখে দিচ্ছি। তাহলে এখানে যোগানের যদি সূচিটা এখানে লিখে দিই, তাহলে হবে এরকম যে দাম এটা, যোগানের পরিমাণ এটা। হ্যাঁ, দাম ছিল আমাদের কিউএস, হ্যাঁ দাম ছিল কি কি বলতো, দাম ছিল আমাদের হচ্ছে 10-20, 10 থেকে 20 হয়েছে, যোগানের পরিমাণ আমাদের হচ্ছে কত ছিল, 20 থেকে 40, তাহলে এখানে 20 থেকে 40 হয়েছে। তাহলে তোমরা কি পারবা এটা করতে? তোমরা কি যোগান সমীকরণ গঠন করতে পারবা? আমি দেখা দিব নাকি পারবা?
একটু বলো তো সবাই, একটু কঠিন মনে হচ্ছে না? যারা একটু ম্যাথ কম বোঝে, আগে কখনো পড়ো না একদমই, তাদের একটু একটু মনে হয় কঠিন মনে হইতে পারে। পারবা? এটা করতে করতে টাইম শেষ না, এটা ইজিলি করা যায়। আমি তোমাকে যদি এখন তোমাকে না বোঝাই করাই, দেখো আমি তোকে বোঝাবো না এখন, জাস্ট এমনি করে দিব। তাহলে এখানে যোগান সমীকরণ, এখানে কি হবে? যোগান সমীকরণ যদি আমরা লিখি, যোগান সমীকরণ গঠন করব, ঠিক আছে? তাহলে হবে QS মাইনাস QS1 ডিভাইড বাই QS1 মাইনাস QS2 সমান P মাইনাস P1 মাইনাস P2। তাহলে এটা হচ্ছে P1, এটা হচ্ছে P2, এটা হচ্ছে QS1, এটা হচ্ছে QS2। তাহলে আমরা বসাই দিই, দেখো মানটা বসাই দিচ্ছি। সো QS রেখে দিলাম, QS1 এর মান কত? QS1 এর মান হচ্ছে 20 রেখে দিলাম। এখানে 20 হবে, 20 মাইনাস QS2 এর মান হচ্ছে 40 রেখে দিলাম সমান। এখানে আমাদের P এর মান নাই, কিন্তু P1 এর মান আছে। P1 এর মান হচ্ছে 10 মাইনাস 20, 10 মাইনাস 20। ওকে ফাইন। তারপর আমরা কিভাবে লিখবো? তারপর আমরা বিয়োগ করে দিব। চলো, তাহলে এখানে হবে QS মাইনাস 20, নিচে হবে 20 থেকে 40 বিয়োগ করলে হবে মাইনাস 20 সমান, উপরে হবে এখানে P মাইনাস 10। ওকে, নিচে হবে 20 থেকে এটা থেকে এটা বিয়োগ করে দাও, 10 থেকে যদি 20 বিয়োগ করে দাও তাহলে মাইনাস 10। হ্যাঁ, মাইনাস 10। ওকে ফাইন। এবার আর্গুমেন্ট করি আমরা। আর্গুমেন্ট মানে হচ্ছে এটার সাথে দেখুন, তাহলে হবে মাইনাস 10 ইন্টু QS মাইনাস 20। ওকে, সমান এটার সাথে দেখুন হবে, এটার সাথে দেখুন, তাহলে মাইনাস 20 ইন্টু P মাইনাস 10। ওকে, তারপরে কি লিখবো আমরা? তারপরটা হচ্ছে গুণ করে দিবা, মাইনাস 10 QS মাইনাস কি হবে? প্লাস হয়ে যাবে, এটা হবে 200 সমান এটার সাথে গুণ করে দেবো মাইনাস 20P, এর সাথে গুণ করলে প্লাস হয়ে যাবে, এটা গুণ করলে হবে 200 সাথে গুণলে এটাও 200 হবে। তারপর আসো এটাকে এক পাশে পাঠাই, তাহলে মাইনাস 10 QS রেখে দিলাম, এটাকে ওই পাশে পাঠাই দিই, তাহলে হবে মাইনাস 20P, এটা রেখে দিলাম, এটাও রেখে দিলাম, এটা এখানে প্লাস এর অবশ্যই কি হবে? মাইনাস হয়ে যাবে, মাইনাস রেখে দিলাম। তারপর কি হবে? মাইনাস 10 QS সমান এটা মাইনাস 20P। ওকে, এটা প্লাস এটা মাইনাস, তাহলে চলে যাবে, একটা চলে যাবে, এটা প্লাস এটা মাইনাস, যেহেতু এটা ইয়া হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে আনসার হচ্ছে এখানে 10 QS আছে, 10 QS। তাহলে উভয়কে তুমি মাইনাস 10 দিয়ে কি করতে ভাগ করে দাও, তাহলে মাইনাস 10 QS ডিভাইড বাই মাইনাস 10 সমান মাইনাস 20P ডিভাইড বাই মাইনাস 10। তারপর কি লিখবো আমরা? এটাতে কাটাকাটি চলে যাবে, তাহলে এখানে থাকবে শুধু QS সমান এটাকে দিয়ে যদি ভাগ করে দাও, 20 কে 10 দিয়ে ভাগ করে, এটা হবে 2। কত হবে? 2। মাঝে মাঝে চলে যাবে, তাহলে 2P হবে। তাহলে যোগান সমীকরণ হয়ে গেছে, এই যে যোগান সমীকরণ হয়ে গেছে। এমসিকিউ আগামীকালকে। বুঝা গেছে? এমসিকিউ হবে আগামীকালকে, আগামীকাল সকাল 11টায় আমাদের একটা ক্লাস হবে এমসিকিউ, এবং সন্ধ্যা 7:30 আরেকটা ক্লাস হবে এমসিকিউ ক্লাস। তো সেগুলো সবাই অ্যাটেন্ড করবে, সেগুলো হইলে তোমাদের এমসিকিউ ক্লিয়ার হয়ে যাবে। পারবো? ওকে, তাহলে যোগান সমীকরণ আমরা হয়ে গেল, তাহলে আমাদের বেসিক ক্লিয়ার। চাহিদা এবং যোগান থেকে আমরা বেসিক করলাম। এখন আমরা করবো ভারসাম্যটা। এই যে আমরা ভারসাম্য টপিকে আমরা আগাচ্ছি। তো চলো আমরা ভারসাম্য যে, হ্যাঁ ব্রেক দিব আমরা এই অংশটা শেষ করে, চ্যাপ্টার 2টা শেষ করে আমরা একটা ব্রেক দিব, ঠিক আছে? হ্যাঁ, আমরা ব্রেক দিব। তাহলে ভারসাম্যটা আমরা একটু করে ফেলি, চলো। তো ভারসাম্যের জন্য আমাদের যেভাবে প্রশ্ন আসতে পারে, মূলত দুইটা ভাবে ভারসাম্য প্রশ্ন আসে। একটা হচ্ছে সূচি দেওয়া থাকে, সেখান থেকে তোমাকে চিত্রের, এই যে সূচি হতে চিত্রের সাহায্যে ভারসাম্যের দাম ও পরিমাণ নির্ণয় করতে বলবে, এটা একটা। আর 2 নম্বর হচ্ছে তোমাকে সমীকরণ দেওয়া থাকবে, সেক্ষেত্রে ভারসাম্যের দাম ও পরিমাণ করতে হবে। আগে এটা করি আমরা, এটা একদম সহজ। সূচি থেকে চিত্র আঁকতে বলছে আর কি। তাহলে এখানে দুইটা চিত্র একসাথে আঁকতে হবে, চাহিদা যোগান সমীকরণ একসাথে আঁকবো, তাই ভারসাম্য হবে। হ্যাঁ, তো এখানে আমরা লিখবো QD এন্ড QS, অর্থাৎ চাহিদা এবং যোগানের পর ভূমিকা হবে, উপর হবে দাম আছে 1 2 3। সো 1 2 3 1 2 3, এগুলো হচ্ছে দাম। আর চাহিদা ও যোগানের মধ্যে দেখো, এটা আমরা ভূমিকা ধরছি, একসাথে করবো চিত্র, সেজন্য 20 15 10 10 15 20, তাহলে 5 5 করে ধরি, 5 10 15 20, তাহলে 5 10 15 20 আমরা ধরলাম। একটা রেখা আঁকবা, চাহিদা রেখা আঁকবা, এখানে চাহিদা রেখা। তাহলে 1 এর সাথে 20 প্রথমে চাহিদা রেখা হবে এখানে, 1 এর সাথে 20 প্রথমে এখানে, 2 এর সাথে 15, 2 এর সাথে হবে 15, 2 এর সাথে 15, তারপর হবে 3 এর সাথে 10, 3 এর সাথে হবে 10, 3 এর সাথে 10। এই যে বিন্দুগুলো যদি যোগ করে দিই আমরা, তাহলে পাবো D প্রাইম বা ডিমান্ড রেখা আমরা পেয়ে গেছি। যোগান রেখাটা করে ফেলে একসাথে,
তাহলে একের সাথে যোগান হচ্ছে 10, একের সাথে যোগান কত হবে 10 হবে। তাহলে একের সাথে যোগান হচ্ছে কত 10। তাহলে একের সাথে যোগান 10 প্রথম বিন্দু হবে এখানে এটা, তারপর 2 এর সাথে হবে 15, তাহলে এই 2 এর সাথে হবে 15, দ্বিতীয় বিন্দু হবে এই জায়গায়। হ্যাঁ, কখনো জীবনও করো নাই এরকম মানুষ আছে এই জিনিসগুলো, জীবনও করো নাই। 3টা থেকে 3 এর সাথে 20, 3 এর সাথে হবে 20, তৃতীয় বিন্দু হবে এই জায়গাতে। তাহলে এই বিন্দুটা অনেকে পারেন, এই যে 3 এর সাথে 20, এই 3 এদিকে 20 যোগ করলে হবে এটা। তাহলে এই তিনটা বিন্দু যোগ করে দাও, তাহলে হবে এস প্রাইম, মানে যোগান রেখা। তাহলে ডিমান্ড রেখা এবং সাপ্লাই রেখা যেখানে মিলিত হবে সেটা হবে আমাদের ভারসাম্য বিন্দু, সেটা হবে আমাদের কি বিন্দু ভারসাম্য বিন্দু বা ইকুইলিব্রিয়াম পয়েন্ট। ঠিক আছে, যেখানে ডিমান্ড এবং সাপ্লাই কি হবে সমান হবে। এখানে আরো কয়েকটা বিষয় তোমাকে মেনশন করতে হবে, মেনশনগুলো একটু বলে দিচ্ছি আমি কি কি মেনশন করবা। যে আমাদের এখানে 1 টাকা দামে আমাদের ডিমান্ড হচ্ছে, দেখো ডিমান্ড রেখা 1 টাকা দাম আমাদের ডিমান্ড বেশি, 1 টাকা দামে ডিমান্ড বেশি কিন্তু 1 টাকা দামে কি সাপ্লাই কম। তাহলে এই অংশটুকু আমরা বলতে পারি ঘাটতির পরিমাণ, ঘাটতি, এটাকে আমরা ঘাটতি বলি বা শর্টেজ বলি, এটাকে আমরা ঘাটতি বা শর্টেজ বলে থাকি। এই পরিমাণ, এটাকে একটা বিন্দু দিই এ বি সি ডি মনে করো। তাহলে এ থেকে বি পরিমাণ এটা হচ্ছে ঘাটতি পরিমাণ, বা 20 থেকে 10 বিয়োগ করলে যে বিয়োগফল 10 সেটাকে ঘাটতি পরিমাণ বলবো, কারণ 1 টাকা দামে ডিমান্ড বেশি সাপ্লাই কি কম। আবার দাম যদি বলি 3 টাকা, হ্যাঁ দাম যদি বলি 3 টাকা তখন ডিমান্ড কম, দেখো ডিমান্ড রাখার ডিমান্ড কম কিন্তু সাপ্লাই বেশি। কোন দ্রব্যের ডিমান্ড যদি কম হয় কিন্তু সাপ্লাই যদি বেশি হয় তাহলে এইটুকু পরিমাণ দ্রব্য আমাদের উদ্বৃত্ত থাকবে, কি থাকবে উদ্বৃত্ত সৃষ্টি হবে। কেমন, তাহলে উদ্বৃত্ত যদি সৃষ্টি হয় তখন দাম কমে যায়, আর ঘাটতি হলে দাম বাড়ে। তো বেড়ে এখানে আমাদের 2 টাকা যখন হয় তখন আমাদের ডিমান্ড আর সাপ্লাই সমান হয়, তাহলে এটা হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু। এই অবস্থায় যে দাম, এটা এই অবস্থায় যে পরিমাণ এটা হচ্ছে ভারসাম্য পরিমাণ, এই অবস্থায় যে দাম এটা হচ্ছে ভারসাম্য দাম। তাহলে এখানে বলো এই চিত্রের মধ্যে ভারসাম্য দাম কত, ভারসাম্য দাম যেটাকে আমরা পি বার বলি, হ্যাঁ পি বার মানে ভারসাম্য বোঝাই 2 টাকা। হ্যাঁ, আর যদি বলি ভারসাম্য পরিমাণ, ভারসাম্য যদি পরিমাণ বলি যেটা বলা হয় কিউ বার, সে ভারসাম্য পরিমাণ হচ্ছে আমাদের 15 একক। কত একক বলো, 15 একক আমরা বলবো। পারবো না এটা করতে? তাহলে আমাদের ঘাটতির পরিমাণ হচ্ছে এ থেকে বি পরিমাণ, আর উদ্বৃত্ত হচ্ছে সি থেকে ডি পরিমাণ, হচ্ছে উদ্বৃত্তের পরিমাণ। ক্লিয়ার? তোমরা কি আসছো সবাই? একটু আমাকে বলো আসছো কিনা সবাই, নাকি সবাই চলে গেছো আমাকে ফেলে? আচ্ছা আছে, সবাই আছে। একটু সবাই শেয়ার মেনশন করে দিও। হ্যাঁ, অনেকে ছিল তো, আমরা কিন্তু আজকে 1000 জন হইতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। আমরা চাইলেই কিন্তু পারতাম একটু। হয়েছে? যারা উল্টা পাল্টা কমেন্ট করতেছো কমেন্ট বক্সে এসে, হ্যাঁ সো তোমাদেরকে মানে অতি শীঘ্রই ব্যান করে দেওয়া হবে। ঠিক আছে, আমি সময় দিতে পারতেছি না আজকে আসলে, না হলে তো এতক্ষণে সবগুলো ব্লক লিস্ট লিস্টে মানে বের করে দিতাম, লাইভ থেকে ব্যান করে দিতাম। কিন্তু আমি আসলে আজকে পড়াইতে এই সময় পাচ্ছি না, বুঝছো, আর যারা কাজ করার সময় পাচ্ছি না, না হলে কিন্তু আজকে খবর ছিল তোমাদের। আজকে ভালো হয়ে গেছে বলে আর কি, বুঝছো। তাহলে 1 নাম্বার হচ্ছে এটা গেল। এরপরে দেখো, এরপর আমাদেরকে যেটা বলছে সেটা হচ্ছে, সবাই খেয়াল করবা, এরকম আমাদেরকে বলছে সমীকরণ দেওয়া আছে। শোনো, তাহলে এটা পারবো তো সবাই, একটু ব্যাখ্যা করে দিবা যে ভূমি অক্ষে কি লম্ব অক্ষে কি, এবং এখানে উদ্বৃত্ত কত ঘাটতি কত সেটা ব্যাখ্যা করবা, কেমনে হয়েছে সেটা ব্যাখ্যা করবা। এখানে 2টা সমীকরণ দেওয়া আছে। এখান থেকে বলছে প্রথমে 1 নম্বরে সমীকরণ হতে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করে। এখানে কিন্তু চিত্র বলে নাই, জাস্ট বলছে সমীকরণ থেকে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করতে। তাহলে এটা আমরা পারবো কিনা, সমীকরণ থেকে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করতে পারি আমরা? আচ্ছা আমি তোমাদের দেখাই দিচ্ছি, কোনো টেনশন নাই, আমি দেখতে কোনো ভয় বাদে ভরসা নাই। ঠিক আছে, তাহলে দেখো আমরা একটু এটা দেখাই দিচ্ছি কেমনে করবা। সো আমরা এখানে সমীকরণ হতে ভারসাম্য দাম ও পরিমাণ বের করতে বলে আমাদের 2টা সমীকরণ দেওয়া আছে। তো আমি একটু লিখে নিই। 1 নম্বরটা করতেছে আমাদের দেওয়া আছে, কি আছে দেওয়া আছে, কি দেওয়া আছে আমাদের, যে কিউডি সমান 25 - 5p, কিউএস সমান আমাদের দেওয়া আছে 5 + 5p, এটা আমাদের দেওয়া আছে। আমাদের এখান থেকে ভারসাম্য দাম ও পরিমাণ বের করতে হবে। তোমাদের মনে রাখতে হবে ভারসাম্যের শর্তটা কি। ভারসাম্যের শর্ত হচ্ছে যেখানে ডিমান্ড আর সাপ্লাই সমান হয় সেখানে ভারসাম্য হয়, তাই তো? চিত্রের মধ্যে একটু আগে দেখাইছি, ডিমান্ড আর সাপ্লাই যেখানে মিলিত হয়েছিল সেখানে ভারসাম্য হয়েছিল, ইকুইলিব্রিয়াম হয়েছিল, তাই না? সেটাই এখানেও আমাদের সমীকরণের ক্ষেত্রে আমাদেরকে সেটা লিখতে হবে যে ভারসাম্য শর্ত মতে, ভারসাম্য শর্ত মতে কি বলো, কিউডি সমান কিউএস।
তো আমরা এখানে কিউডি সমান কিউএস ভারসাম্য শর্ত লিখবো, তারপর আমরা এই ডিমান্ড আর ডিমান্ড এর যে কিউডির মান যেটা আছে সেটা বসা দিব। তাহলে কিউডি মান হচ্ছে 25 মাইনাস 5p সমান কিউএস এর মান হচ্ছে 5 প্লাস 5p, এটা আমরা লিখে দিলাম। তারপর আসো তো, তাহলে এই ডিমান্ডটা বসালাম, সাপ্লাই বসা দিলাম। এখন আমরা এখানে এর থেকে পি এর মান বের করব। তাহলে এই পি ওয়ালাগুলো এক পাশে নিয়ে আসি। তাহলে এখানে মাইনাস 5p ওকে রেখে দিলাম, একে আমরা ওই পাশে পাঠাবো আর এরও আমরা এই পাশে নিয়ে আসবো। এই প্লাস 5p যদি সমান এই পাশে আনি হবে মাইনাস 5p। আচ্ছা এই 5টা আগের মতোই আছে, এই 25 কে এই পাশে আনলে হবে মাইনাস 25। বুঝছি তো সবাই? আমি পি ওয়ালাগুলো এক পাশে করতেছি। তাহলে এই 25 মাইনাস 25 লিখলাম, আর এটাকে যদি আমরা এই পাশে আনি সমানে তাহলে মাইনাস 5 হবে, আর 5 এখানে লিখলাম। আর এই 25 কে যদি আমরা ওই পাশে পাঠাই সমানে তাহলে মাইনাস 25 হবে। ওকে, এরপর আসলে এখানে আমরা দুটো যদি যোগ করে দিই, মাইনাস 5p মাইনাস 5p যদি যোগ করে দিই তাহলে আসলে হবে মাইনাস 10p। হ্যাঁ, আর এখানে হবে এটার সাথে যোগ করলে হবে মাইনাস 20। এক 5 টাকা জমা ছিল তো এটা বাদ হয়ে যাবে। তাহলে এই 10p কে ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে p রেখে দিলাম, এটা ওই পাশে পাঠাতে এখানে ছিল গুণ, ওই পাশে কি হবে ভাগ হবে। তাহলে 20 ডিভাইডেড বাই মাইনাস 10, তাহলে আসলে হবে p সমান 20 কে 10 দিয়ে ভাগ করে দিলে আসলে হবে 2, মাইনাস মাইনাস চলে যাবে, তাহলে আসলে হবে 2। তার মানে এটা হচ্ছে ভারসাম্য দাম। কি পাইছি আমরা? ভারসাম্য দাম পেয়ে গেছি, এই যে হয়ে গেছে ভারসাম্য দাম। এখন চলে আসে ভারসাম্য পরিমাণ বের করব। তাহলে ভারসাম্য পরিমাণ বের করার জন্য একদম সহজ, জাস্ট এই দুটো সমীকরণে বসা দিবা মানটা, তাহলে হয়ে যাবে। তাহলে এখানে আমরা লিখবো p এর মান, কি লিখবা? এখন আমরা লিখবো p এর মান QD and QS সমীকরণে বসিয়ে পাই। তাহলে আমরা p এর মান QD এবং QS সমীকরণে বসাবো। তো QD মানে হচ্ছে QD সমান 25 মাইনাস 5 ইনটু 2, p এর মান 2 পাইছে, 2 পাঠা দিয়েছে। তাহলে QD সমান আমরা বলতে পারি 25 মাইনাস 10, অর্থাৎ QD সমান আমরা বলতে পারি 25 থেকে 10 বিয়োগ করলে আসবে 15। তাহলে এটা হচ্ছে চাহিদা পরিমাণ। আর যোগানের পরিমাণটা আমরা বসাবো একসাথে, একটা বসালে হবে যদিও, কিন্তু আমরা দুইটা বসা দেখবো আসলে আমাদের অঙ্ক হয়েছে কিনা। তাহলে এটা হবে 5 প্লাস 5 ইনটু 2, তাহলে হবে QS সমান 5 প্লাস 10, অর্থাৎ QS সমান আমরা বলতে পারি 15। এই যে ডিমান্ড অবস্থা আমরা যদি সমান হয়ে যায় তার মানে তোমার ম্যাথ ঠিক আছে, তোমার পি এর মান ঠিক আছে, চাহিদার পরিমাণ যোগানের পরিমাণ ঠিক আছে। তার মানে এখানে ভারসাম্য দাম কত এই চিত্রের মধ্যে? তাহলে আমাদের আনসার কি? আনসার হচ্ছে এটা, আনসার হচ্ছে ভারসাম্য দাম। আনসার হচ্ছে ভারসাম্য দাম, যেটাকে আমরা বলি পি বার, সেটা হচ্ছে 2 টাকা। কত টাকা? 2 টাকা। আর যদি বলি ভারসাম্য পরিমাণ সেটা হচ্ছে কিউ বার, আর সেটা হচ্ছে কত একক? 15, সেটা হচ্ছে 15 একক। 15 একক। ক্লিয়ার? বুঝছি আমরা? এই যে একদম সহজ না? অনেক মজার এগুলো। হ্যাঁ স্যার, এমসিকিউ সন্ধ্যাটা একটু আগে দিলে ভালো হয়, আপনার ক্লাস শেষে আমরা পড়তে পারি মতো একটু। আচ্ছা, সকালে আমি ক্লাসে একটু লং ক্লাস নিব, সকালে বেশিরভাগ অধ্যায় সেখানে কভার করে ফেলবো, সেগুলো পড়তে পড়তে সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যায় কিছু পড়াবো, সেগুলো পড়তে পড়তে সকাল রাত হয়ে যাবে, বুঝছো তো? এই আর কি। এখন আমি তো পারলে আমি নিতাম, এখন 11টায় যেটা ক্লাস নেবে সেটা শেষ করতে তো হয়তো 2টা বাজতে পারে, তো আবার তো 3টা থেকে ক্লাস নিতে পারবো না, একটু তোমাদের তো রেস্টের প্রয়োজন আছে, আর তোমাদেরও তো পড়তে হবে ওইগুলো, কেমন? শুধু ক্লাসগুলো তো হবে না। তারপর আছে 2 নম্বরে, সমীকরণ হতে চিত্রের সাহায্যে ভারসাম্য দাম ও পরিমাণ করো। দেখো, সমীকরণ হতে চিত্রের সাহায্যে বলছে, চিত্রের সাহায্যে। এই জায়গাটা ছিল সমীকরণের সাহায্যে ভারসাম্য দাম পরিমাণ, এখন বলছে সমীকরণ হতে চিত্রের সাহায্যে করো। তার মানে আমাদেরকে চিত্র আঁকতে হবে, এভাবে করলে হবে না। তখন এই দুইটা প্রশ্নের মধ্যে ডিফারেন্স ভালো করে বুঝবা। আমি আবার বলতেছি সবাইকে, শোনো, আমাদের যদি পরীক্ষায় শুধু বলে যে সমীকরণের হতে ভারসাম্য দাম ও পরিমাণ, তাহলে কিউটি সমান কিউএস লিখে পি এর মান বের করে কিউটি আর কিউএস এ বসা দেওয়া হয়ে যাবে। কিন্তু সমীকরণ হতে চিত্রের সাহায্যে যদি বলে তাহলে তোমাকে আগে মানে চিত্র আকারে বুঝতে হবে, সেটার উপর ভিত্তি করে আমরা করব। চলো আমরা করি, আমি তোমাদেরকে সেটা দেখাই কেমন, সেটা কেমন করবো দেখো। তো যখনই তোমাকে বলবে যে সমীকরণ হতে চিত্রের সাহায্যে ভারসাম্য দাম ও পরিমাণ বের করো, তখন আমরা এভাবে করব, আগের মতো করে লিখবো দেওয়া আছে। এটা হচ্ছে 2 নাম্বার করতেছি আমরা, দেওয়া আছে। কি দেওয়া আছে আমাদের দেওয়া আছে এই দুইটা, যে কিউডি সমান 25 মাইনাস 5 ইনটু 5p, আর কিউএস সমান আমরা লিখতে পারি 5 প্লাস 5p, এটা আমাদের দেওয়া আছে। হ্যাঁ, তো যখনই তোমাকে সমীকরণ হতে চিত্রের সাহায্যে বলবে, তো এখানে আসলে তোমাকে চিত্র আঁকতে হবে, আর চিত্র আঁকার জন্য তুমি জানো পি এর মানের জন্য কিউডি বা কিউএস এর মানগুলো বের করতে হবে, তবে সূচি করতে হবে, তাই তো? কিন্তু এখানে পি এর মানগুলো আসলে কত কত নিলে তুমি ভারসাম্য চিত্রটা সুন্দর হবে, এরকম হবে। এই যে
ডিমান্ড আর সাপ্লাই লেখাটা এরকম হবে, সেটা তোমাকে জানার জন্য যেটা ভারসাম্যের দাম, সেই দামটা তোমার জানার জন্য, এখানে যে কোনো সংখ্যা হইতে পারে, সেই দামটা জানার জন্য তোমাকে আগে কি করতে হবে, একটা চালাকি করতে হবে। চালাকি কি মানে চিত্র আঁকার আগে তোমাকে একটা চালাকি করতে হবে। চালাকিটা হচ্ছে এরকম, তুমি একটু ভারসাম্যের দামটা আগে একটু করে ফেলবা। ভারসাম্যটা কেমন করবো, আমরা জানি কিউডি সমান কিউএস হয় ভারসাম্য অবস্থায়, তাই না? তো এখান থেকে আমরা পি এর মানটা একটু বের করে ফেলবো আগে শুরুতেই। তাহলে এটা আমরা বসা দেবো 25 মাইনাস 5p সমান 5 প্লাস 5p। তাহলে 25 পি ওলা বলে এক পাশে আসছে মাইনাস 5p, এর যে পাশে মাইনাস 5p হবে, 5 আছে 20 কে পাশে পাল্টে দিলে মাইনাস 25 হবে। তারপর এখানে হবে মাইনাস 10p সমান এখানে হবে মাইনাস 20। তাহলে p সমান আমরা বলতে পারি নিচে হবে মাইনাস 10, উপর হবে মাইনাস 20, তারপর আনসার হবে p সমান 2। এই যে সবসময় 2 হবে এমন কিন্তু না, এই যে p এর মান, এই p এর মান যে অলওয়েজ 2 হবে এমন কিন্তু না। হ্যাঁ, তো সেই জন্য হচ্ছে আমাদের আসলে p এর মানটা বের করতে হয়, বুঝছো? p এর মান অলওয়েজ 2 হবে না। তো আমরা এখানে কিভাবে লিখবো, আমরা লিখবো p এর বিভিন্ন মানের জন্য কিউডি এন্ড, এটা জাস্ট মনে করলে হবে। এই জিনিসটা তুমি যদি মনে করতে পারো তাহলে ভালো, আর যদি মনে করতে না পারো রাফ হলে করবা আর কি। হ্যাঁ, মানে পি এর মানটা বের করে ফেলবা, ভারসাম্য দামটা বের করে ফেলবা। তাহলে পি এর বিভিন্ন মানের জন্য কিউডি এন্ড কিউএস এর মান নির্ণয় করি, বুঝছো? তো পি সমান প্রথমে এখানে মনে রাখবা, পি সমান এখানে তিনটা মান লিখবো। তো আমরা পি সমান যেটা ভারসাম্য দাম পাবো সেটা মাঝখানে রাখবো, পি সমান 2 হলে এটা এখানে রাখবো। আর পি সমান এর আগেরটা হচ্ছে তার একটা আগের সংখ্যা বা ছোট সংখ্যা লিখবো, হলে পি সমান 1 হলে এখানে হবে পি সমান 3 হলে। কথা বুঝছো? তাহলে আমি যদি পাইতাম পি সমান মনে করো 2 না পেয়ে যদি 10 পাইতাম, পি সমান যদি এখানে 10 হইতো, মনে করি এখানে 10 হইতো, তখন আগেরটা কত লিখতাম? এটা যে আমি 10 লিখে এর আগেরটা কত লিখতাম? অবশ্যই তার চেয়ে ছোট, মনে করো সেটা 8 হইতো বা 9 হইতো। আর এরপরটা হবে মনে করো যে এখানে যে 8 লিখে মনে করো 12 লিখলাম, অথবা এখানে 9 লিখলে এখানে 11 লিখলাম, ঠিক আছে? অর্থাৎ এভাবে করবা যে মাঝখানেরটা হচ্ছে আমাদের কি থাকবে, মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের ভারসাম্য যেটা পাবা সেটা থাকবে। তাহলে আমাদের ভারসাম্য 2 পাইছিলাম, আমরা 2 লিখছি, তার আগেরটা ছোট সংখ্যা, তারপরটা একটু বড় সংখ্যা আমরা ধরছি। তাহলে আমাদের এখানে 1 হলে, আচ্ছা তাহলে আমরা পি সমান 1 হলে প্রথমে এই দুইটা সংখ্যার মধ্যে বসা দিব, একসাথে বসাবো। হ্যাঁ, কিউডি সমান আমরা লিখবো 25 মাইনাস 5 ইনটু 1, তাহলে হবে 25 মাইনাস 5 সমান 25 থেকে 5 বিয়োগ করলে আসবে 20। ওকে, পি সমান 1 হলে কিউএস এর একসাথে করে ফেলবো। তাহলে কিউএস এর একসাথে করলে হবে 5 প্লাস 5 ইনটু 1, তাহলে হবে 5 প্লাস 5 সমান 10। ওকে, আবার লিখবো পি সমান 2 হলে, তাহলে কিউডি সমান 25 মাইনাস 5 ইনটু 2, তাহলে হবে 25 মাইনাস এটা গুণ করলে হবে 10, তাহলে হবে 15। তারপর লিখবো পি সমান কিউএস সমান যদি বলি এখানে হবে 5 প্লাস 5 ইনটু 2, তাহলে হবে 5 প্লাস 5 গুণ 10, এটা হবে 15। এরপরে যদি বলি কিউএস সমান কিউডি সমান 25 মাইনাস 5 ইনটু আমরা লিখলাম 3, তাহলে হবে 25 মাইনাস 3 5 15, অর্থাৎ হবে 10। এরপরটা কিউএস টা বসাবে, কিউএসটা হচ্ছে এই যে এখানে বসাবো আর কি, তার মানে 5 প্লাস 5 ইনটু 3, তাহলে এখানে হবে 5, এটা হবে 3 5 15, তাহলে আসতে হবে 20। তাহলে এই যে হয়ে গেছে সূচি। তাহলে এখন সূচি হয়ে গেলে চিত্র আঁকবো আমরা, সমীকরণ, আমাদের মানগুলো বের হয়ে গেছে, এখন আমরা সূচি করব। তাহলে এখানে আমি মুছে দিচ্ছি, সূচি কেমন করবা দেখো, এই যে সূচি এখন আমরা এইভাবে করবো, এইরকম একটা সূচি বানাবো আর কি। হ্যাঁ, তাহলে সেটার মধ্যে কি থাকবে, দাম থাকবে, চাহিদার পরিমাণ, যোগানের পরিমাণ। তাহলে এখানে আমরা দাম ধরলাম, দাম, চাহিদার পরিমাণ, যোগানের পরিমাণ ধরলাম। তিনটা করছে আমরা, দাম 1 টাকা হলে চাহিদার পরিমাণ হচ্ছে 20, যোগানের পরিমাণ হচ্ছে 10। দাম 2 টাকা হলে চাহিদার পরিমাণ 15, যোগানের পরিমাণ 15। দাম যদি 3 টাকা হয়, হ্যাঁ, দাম যদি 3 টাকা হয় তাহলে চাহিদার পরিমাণ 10, যোগানের পরিমাণ কত, 20। এই যে দেখো সূচি হয়ে গেছে, এই যে এটার মতো সূচি সেম। তাহলে এখান থেকে তারপর চিত্র আঁকতে হবে, পারবা? চিত্র আঁকতে দেখা দিচ্ছি না একটু আগে, পারবা কিনা বলো? হ্যাঁ, স্থিতিস্থাপক পড়াবো, এই যে আমরা এর পরের টপিকে যাচ্ছি, স্থিতিস্থাপক পড়াবো। হয়েছে? ক্লাস 11টা 12টা পর্যন্ত চলতে পারে, যতক্ষণ শেষ হবে না। আজকে পড়ান দিয়ে দিব, বুঝছো? তাহলে আমরা 3 নাম্বারটা চলে আসি। শোনো, এখানে 3 নাম্বার বলছে, আচ্ছা এখানে চিত্র আমি তোমাদেরকে একটু রাফলি দেখা দিই, যেটা হবে আর কি। এখানে চিত্রটা একটু রাফলি দেখা দিই।
তো রাফ চিত্রটা কেমন আমি একটু আগে করে দেখাইছিলাম তোমাদেরকে চিত্রটা, ঠিক আছে? তা আমি এমনি এমনি রাফলি করে দেখাবো আর কি। তো চিত্রটা হবে এরকম, এটা এটা ডিমান্ড রেখা, সাপ্লাই রেখা। তো ডিমান্ড আর সাপ্লাই হবে 2 টাকা, আর পরিমাণ হবে এখানে 15, হ্যাঁ 15 এরকমই ছিল। এটা হচ্ছে ডিমান্ড রেখা আর এটা হচ্ছে সাপ্লাই রেখা, মিলিত হয়ে আছে ই বিন্দুতে। হ্যাঁ, এখানে আসলে এরকম হবে না, এটা 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 এরকম হবে একদম ফুললি ফুল। তুমি যদি করো 10, এখানে হচ্ছে 20, ঠিক আছে? এরকম হবে মেনলি চিত্রটা, এরকমই হবে, বুঝছো? এখানে 1 2 3 পি কিউডি এন্ড কি হবে কিউএস হবে। এখানে একটা প্রশ্ন ঘুরে ফিরে প্রতি বছর আসে, সেটা হচ্ছে বলছে দ্রব্যের দাম 1 টাকা ও 3 টাকা হলে ভারসাম্যের উপর কি প্রভাব পড়বে বিশ্লেষণ করো। মানে দাম যদি 1 টাকা হয় তাহলে কি প্রভাব পড়বে, এই সমীকরণের উপর যদি দাম 1 টাকা হয় তাহলে কি হবে। তোমরা একটু আগে করছো যে এরকম যদি প্রশ্ন আসে দাম 1 টাকা হলে কি হবে বা 3 টাকা হলে কি হবে, সমীকরণের উপর যদি বলে, মানে চিত্র আঁকতে না বলে আর কি, এরকম চিত্র আঁকতে না বলে জাস্ট এটা বলছিল প্রথমে। মনে করো এই প্রশ্নটা প্রথমে বলছে গ নাম্বার বলছে ভারসাম্য দাম আর পরিমাণ বের করো, করছো তুমি ভারসাম্য দাম 2 টাকা, ভারসাম্য পরিমাণ 15 পাইছো। 3 নাম্বার গিয়ে বললো দ্রব্যের দাম 1 টাকা এবং 3 টাকা হলে ভারসাম্যের উপর কি ধরনের প্রভাব পড়বে বিশ্লেষণ করো। তাহলে আমি তোমাকে বলি এই ধরনের প্রশ্ন কেমনে সলভ করবে, এই ধরনের প্রশ্ন কেমনে ফেস করবা। তো একটা বলতে পারে এরকম শুধুমাত্র দাম 1 টাকা নির্ধারণ করে দিলে সরকার, তাহলে কি হবে বাজারের উপর, অথবা দাম 3 টাকা নির্ধারণ করে দিলে সরকার তাহলে কি হবে, অথবা দাম 1 টাকা এবং 3 টাকা হলে কি হবে, এরকম প্রশ্ন করতে পারে। তাহলে গ নাম্বার প্রশ্ন করলে এটা ভারসাম্য দাম ও পরিমাণ সমীকরণ থেকে আমরা বের করছি কিউডি সমান কিউএস বসা দিয়ে পি এর মান আর কিউডি মান বের করছি, কিউএস এর মান। এরপর দাম 1 টাকা এবং 3 টাকা হলে কি হবে সেটা জিজ্ঞেস করছে। তাহলে আমি তোমাকে বলি দাম যদি 1 টাকা হয় আমাদের দেওয়া আছে কি কিউডি সমান 25 মাইনাস 5p, এটা দেওয়া আছে, এবং কিউএস এ দেওয়া আছে আমাদের 5 প্লাস 5p, এটা আমাদের দেওয়া আছে। আমি যদি বলি দাম যদি 1 টাকা হয় তাহলে কি হবে, তাহলে তুমি দাম 1 টাকা বসা দিবা, পি এর মান, অর্থাৎ এভাবে লিখবা, এভাবে না, পি এর মান না লিখে লিখবা দাম, হ্যাঁ দাম 1 টাকা হলে, যেটাই বলুক, যেটাই বলবে দাম যদি 1 টাকা হয় সে 1 টাকা এখানে পি এর জায়গায় বসা দিবা, অর্থাৎ কিউডি সমান 25 মাইনাস 5 ইনটু 1, 1 টাকা বসাচ্ছি আমরা, হ্যাঁ তাহলে আসলে হবে 25 মাইনাস 5 অর্থাৎ 20। আবার কিউএস টা বসা দিই, কিউএস টা সেম 5 প্লাস 5 ইনটু 1, আসলে হবে 5 প্লাস এটা গুণ করলে হবে 5 সমান 10। তাহলে দাম 1 টাকা হলে চাহিদা হয় 20, যোগান হয় কম, যোগান হয় 10। তার মানে 1 টাকা দামে কি বাজার ভারসাম্য হবে না, চাহিদা বেশি যোগান কম হচ্ছে। আবার যদি আমরা বলি আবার দাম 3 টাকা বলছে এখানে, 3 টাকা হলে তাহলে কি হবে দেখো, তাহলে কিউডি সমান আমরা বলতে পারি 25 মাইনাস 5 ইনটু 3, যেটাই বলবে সেটা বসা দিবা মান চাহিদা বা যোগান সমীকরণে। তাহলে চাহিদা বসা পাবো 25 মাইনাস 15 আসতে হবে 10, আর যোগানের কথা যদি বলি তাহলে হবে 5 প্লাস 5 ইনটু 3 আসতে হবে 5 প্লাস 3 প্লাস 15 আসতে হবে 20। তার মানে কি 3 টাকা দামও ভারসাম্য হচ্ছে না বাজারে, 3 টাকা দামও আমাদের ডিমান্ড কম কিন্তু সাপ্লাই বেশি হয়ে গেছে। তাহলে এটা করে দিলে কিন্তু হবে না, শুধু এখন আমাদের একটু চিত্রের মাধ্যমে দেখাতে হবে বিষয়টাকে। তো চিত্র আঁকার ক্ষেত্রে এখানে কোনো মান বসাতে হবে না, চিত্র আঁকার ক্ষেত্রে মান বসাতে হবে না, তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমরা জানি কিউডি এবং কিউএস এটা ভূমিক হবে আর দাম লম্বক হবে। শোনো এই ম্যাথের জন্য এই যে ম্যাথটা করছিলাম এই ম্যাথের মধ্যে ভারসাম্য দাম কত পাইছিলা 2 টাকা, আর ভারসাম্য পরিমাণ কত পাইছিলা 15 একক, তাই তো? এটা তুমি গ নাম্বার করবা তাই না? তো ঘ নাম্বার গিয়ে এটা জিজ্ঞেস করবে, 4 নাম্বারে গিয়ে এটা জিজ্ঞেস করবে আর। তো এই যে তুমি এটা 2 টাকা পাইছো ভারসাম্য দাম আর পরিমাণ সেটা মনে রাখবা। তাহলে এখানে আমি একটা ডিমান্ড রেখা আঁকবো, ডিমান্ড রেখা ডিডি প্রাইম ডিমান্ড রেখা আঁকলাম, আর একটা সাপ্লাই রেখা আঁকলাম এসএস প্রাইম সাপ্লাই রেখা আঁকলাম। শোনো ডিমান্ড আর সাপ্লাই যেখানে মিলিত হবে সেখানে আমাদের ভারসাম্য বিন্দু, এটা ই বিন্দু। এখানে যে দাম সেটা এখানে যে দাম পাইছিলে এই ম্যাথে গ নাম্বারে যেটা পাইছিলে দাম সে বসা দিবে এটা, আর পরিমাণ যেটা আছে সেটা বসা দিবে, সেটা হচ্ছে পরিমাণ হচ্ছে 15। ওকে ফাইন। এরপর দাম 1 টাকা হলে দেখো দাম 1 টাকা হলে 1 টাকা মানে কি 2 এর চেয়ে কম না আরো, তাহলে 1 টাকা মানে মনে করো এইটুক। এই অবস্থায় আমাদের যোগান কিন্তু যোগান কত পাইছে দেখো, এইদিকে দেখলে বুঝবা, এই যে এখানে দেখলে বুঝবা, এই যে যোগান হচ্ছে এটা যোগান, এটা হচ্ছে চাহিদা। আমি চাহিদার আগে লিখি, তাহলে এই যে 1 টাকা দামে আমাদের চাহিদা হচ্ছে 20, তাহলে এখানে 20 লিখে দিলাম, একটা চাহিদা 20, আর 1 টাকা দামে যোগান হচ্ছে 10, যোগান এখানে 10 লিখে দিলাম। তার মানে আমাকে বলো 1 টাকা দাম আমাদের চাহিদা কম, সরি চাহিদা বেশি যোগান কম, তাই না? তাহলে এখানে তুমি চাইলে কিছু বিন্দু দিতে পারো, যেমন এ বিন্দু বি বিন্দু দিয়ে এখানে আমাদের ঘাটতির পরিমাণ হবে, ঘাটতির পরিমাণ এ থেকে বি পরিমাণ। যদি একটা বিন্দু বলে, শুধু পরীক্ষা যদি একটা দাম বলে এই দামে কি হবে, তাহলে দেখবো এভাবে করে চিত্র রাখবা, কিছু দেখার দরকার নেই, জাস্ট আমি যেভাবে করছি সেভাবে করবা, চিত্র রেখা এঁকে
এই বরাবর ভারসাম্য দাম আর পরিমাণ লিখে দিবা, যেটা এখানে পাবা সেটা। তারপর কি করবা, ওই 1 টাকা দামের ডিমান্ড আর সাপ্লাই যত সেই মানগুলো এখানে বসা দিবা। তাহলে 1 টাকা দাম আমাদের ডিমান্ড বেশি, সাপ্লাই কি কম, তার মানে এখানে ঘাটতি দেখা দিবে। কি দেখা দিবে? ঘাটতি দেখা দিবে, এইটুক বলবা। আবার যদি দুইটা বলে, এই যে এটা 3 টাকা এটা বলে, তাহলে ওইটাও আঁকবা। তাহলে আমি যদি এখানে 3 টাকাটা বসা দিই, তো 3 টাকাটা এখানে বসা দিলাম, সে অবস্থায় এখানে আমাদের এইভাবে আছে। হ্যাঁ, তাহলে দেখো 3 টাকা দামে, 3 টাকা দাম আমাদের ডিমান্ড, এই দেখো 3 টাকা দামে ডিমান্ড হচ্ছে আমাদের 10, এই দেখো 3 টাকা দামে ডিমান্ড 10, আর সাপ্লাই হচ্ছে কত? সাপ্লাই হচ্ছে কত? 20। সাপ্লাই এখানে 20, এই যে 3 টাকা দাম সাপ্লাই 20, তার মানে এখানে আমাদের উদ্বৃত্ত, এখানে সি আর ডি দাও, মনে করো সি থেকে ডি পেলে এটা হচ্ছে আমাদের উদ্বৃত্তের পরিমাণ বের হবে। বুঝছো? এভাবে করবা, আর কিছু নাই। ভারসাম্যের সূচক লাগবে না, 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 এখানে জাস্ট শুধু কি করবা, জাস্ট যেই দামটা বলবে সেই দামে তুমি দেখবা চাহিদা যোগান কত, তাহলে সেটা শুধু চিত্রের মধ্যে একটু ইন্ডিকেট করে দিবা যে 1 টাকা দামে কি হচ্ছে সেটা, আর 3 টাকা দামে কি হচ্ছে সেটা। 3 টাকা দাম আমাদের ডিমান্ড কম, সাপ্লাই বেশি, সেটা হচ্ছে উদ্বৃত্ত হচ্ছে। এইভাবে তুমি বলে দিবা যদি পরীক্ষায় দুইটা বলে, আর একটা বললে একটা। যদি 1 টাকা দামে কি হয় যদি বলে, তাহলে শুধু নিচেরটা করতা, আর উপরটা করার দরকার নেই, তখন দেখানোর দরকার নেই। আমরা কি বুঝতেছি? এই সবাই একটু বলো তো, বুঝতে পারছো কিনা? স্যার 15 মিনিট বিরতি দেন, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করি, আমরা একটা বিরতি দিই। তোমরা এই স্থিতিস্থাপকতা এটা পড়ার আগে আমরা একটা বিরতি দিই। হ্যাঁ, তাহলে স্থিতিস্থাপকতা আমরা শুরু করব বিরতির পরে। সো স্থিতিস্থাপকতার জন্য আমি বিরতি দিচ্ছি। এখন হচ্ছে কয়টা বাজছে? 9টা 16 হয়েছে। আমরা 9টা, তোমরা এর মধ্যে নামাজে পড়ে নাও, কিছু খাওয়া দাওয়া করতে চাইলে করতে পারো। সো 9টা 30-এ 9টা 30 থেকে 9টা 30 বিরতি। তাহলে 9টা 30 পর্যন্ত আমাদের কি থাকবে? ও বাংলা ইংলিশ করে ফেলতেছে আমি সব, না ঠিক আছে। 9টা 30 পর্যন্ত আমাদের কি থাকবে? বিরতি থাকবে। কেমন কেমন? হ্যাঁ, এতটুকু আনসার করলে নাম্বার দিবে। হ্যাঁ, আমরা ক্লাসটা আমরা এখন করে দিব, আবার ক্লাসটা তোমাদের 20 মিনিট পর আমরা শুরু করতেছি, 15 মিনিট পর। আচ্ছা, আমরা ব্রেক দিয়ে ফেলি, সমস্যা নাই, এটার পর আমরা পড়বো আর কি। হ্যাঁ, অনেকক্ষণ তো ক্লাস নিছি। ঠিক আছে, তাহলে আমরা এরপরে 15 মিনিট পর ক্লাস শুরু করতেছি। থ্যাংক ইউ সবাইকে।